জি স্যার, আপনি শুরু করতে পারেন। ওকে। আচ্ছা, স্ক্রিন কি ঠিক মতো দেখা যাচ্ছে? স্টুডেন্ট একটু বলেন তো, স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, ঠিক আছে। আমরা আগের ক্লাসে মোটামুটি হেপাটোলজি এই পর্যন্ত পড়েছিলাম, তাই না? হেপাটোলজি আজকে আমরা শুরু করবো এই কমপ্লিকেশনে এই জায়গা থেকে। ওকে, যে অ্যাসাইটিস এর ফলে বা সিরোসিস এর ফলে কি কি কমপ্লিকেশন হতে পারে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। তাহলে প্রথমে খেয়াল করি যে কমপ্লিকেশনের ফলে তাহলে প্রথমে যেটা আমাদের মেজর কনসার্ন সেটা হচ্ছে রেনাল ফেলিওর। আর রেনাল ফেলিওরের আবার বিশেষ একটা টার্ম আছে, বিশেষ একটা ধরন আছে, যেটাকে আমরা বলি হেপাটোরেনাল সিনড্রোম। তাহলে এই হেপাটোরেনাল সিনড্রোম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে এইচসিপিএস কথাটা একটু লিখে রাখতে পারেন, কারণ পরীক্ষায় একবার দুইবার এমসিকিউ আসছে হেপাটোরেনাল সিনড্রোম থেকে। ওকে, পরীক্ষায় একবার দুবার কোশ্চেন আসছে, যেহেতু এখানে লিখে রাখেন যে এফসিপিএস। তাহলে হেপাটোরেনাল সিনড্রোম বিষয়টা কি? যে লিভারের সমস্যার জন্য যদি কিডনিতে ব্লাড ফ্লো কমে যায়, কিডনির গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যায়, তখন কিডনি তার ফাংশন গুলো ঠিক মতো করতে পারে না। সেটাকে আমরা বলি হচ্ছে হেপাটোরেনাল সিনড্রোম। তাহলে হেপাটোরেনাল সিনড্রোমটা মেইনলি হচ্ছে লিভারের সমস্যার জন্য। এখানে কিডনির কোনো স্ট্রাকচারাল প্রবলেম নাই, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। যে তাহলে মেইন লিভারের সমস্যা, কিডনির স্ট্রাকচারাল প্রবলেম নাই, কিন্তু কিডনিতে ব্লাড ফ্লো কম যাওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এইটা দুইটা টাইপ আছে। টাইপ 1 হেপাটোরেনাল সিনড্রোম, যেটাকে বলা হয় এখন হেপাটোরেনাল সিনড্রোম একেআই, একই বা একেআই, অ্যাকিউট কিডনি ইনজুরি। ওকে। আর টাইপ 2 যেটা হেপাটোরেনাল সিনড্রোম আগে বলা হতো, এটাকে বলা হয় হেপাটোরেনাল সিনড্রোম নন একেআই বা নাকি। ঠিক আছে, তাহলে নতুন যেহেতু টার্ম, সারা নতুন টার্ম হিসেবে কিন্তু দিয়ে দিতে পারে। আচ্ছা, এই দুইটার মধ্যে আমাদের মনে রাখতে হবে খারাপ কোনটা। আমি একটু বড় করে দিই বুঝার সুবিধার জন্য। খারাপ হচ্ছে টাইপ 1। টাইপ 1 এর পাশে লিখে রাখেন খারাপ। ওকে, প্রগনোসিস খারাপ, এই কথাটা মনে রাখেন। তাহলে রেপিডলি এটার সমস্যাটা কি হয়, এটা কোনো একটা ইনফেকশন বা জিআই হিমোরেজ বা অ্যালকোহলিক হেপাটাইটিস এর ক্ষেত্রে বা অ্যাকিউট লিভার ফেলিওর এরকমের হলে হঠাৎ করে দেখা যায় যে এই কিডনি তার কাজ করতে পারছে না, কারণ ব্লাড ফ্লো একেবারে কমে গেছে। ওকে, আমরা আগের ক্লাসে শিখছিলাম যে অ্যাসাইটিস কেন হচ্ছে, সেখানে কিডনিতে ব্লাড ফ্লো কমে যায়। তখন অ্যাকিউটলি যখন কিডনিতে ব্লাড ফ্লো কমে যাচ্ছে, তখন কিডনি ক্রিয়েটিনিন বের করতে পারছে না, সো খুব দ্রুত ক্রিয়েটিনিনটা ধুম করে বেড়ে যাচ্ছে। ওকে, উইদিন 1 উইক অর 2 উইক রোগী খারাপ হয়ে যাচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে টাইপ 1 হেপাটোরেনাল সিনড্রোম বা হেপাটোরেনাল সিনড্রোম একেআই, যেটার প্রগনোসিস খুবই খারাপ। ওকে। আচ্ছা, আর টাইপ 2 হেপাটোরেনাল সিনড্রোম যেটা, তাহলে এটার চেয়ে উল্টা হবে। এটা 1 যেরকমের খুব দ্রুত হতো, একটা অ্যাকিউট একেআই মতো হয়ে যেত, কিন্তু এটাতে খুব দ্রুত হবে না। তাহলে এটা স্লোলি প্রোগ্রেসিং। সাধারণত কোন ক্ষেত্রে প্রোগ্রেস করে, সাধারণত উইক টু মান্থস পর্যন্ত লাগে। আর এটা সাধারণত যার রিফ্রেক্টরি অ্যাসাইটিস থাকে বা ডায়াবেটিক্স রেজিস্ট্যান্স অ্যাসাইটিস থাকে, যে অ্যাসাইটিসটা ডায়াবেটিস দিয়েও ঠিক হচ্ছে না, সেই ক্ষেত্রে আস্তে আস্তে কিডনির ফাংশনটা কমতে থাকে, তবে খুব দ্রুত কমে না। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এটা ম্যানেজমেন্ট দিলে রোগী কিছুটা ভালো হয় বা অতটা খারাপ হয় না স্বাভাবিকভাবে। তাহলে টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। খারাপ কোনটা, টাইপ 1 নাকি টাইপ 2? টাইপ 1। টাইপ টাইপ 1। 1 খারাপ। ওকে, তাহলে ক্রিয়েটিনিন উইদিন 1 উইক বেড়ে যায় কোন ক্ষেত্রে? টাইপ 1 এ। টাইপ 1 এ। ওকে, এই কথাটা। টাইপ 1 এ আরেকটা নামই হচ্ছে হেপাটোরেনাল সিনড্রোম আকি। একেআই। ওকে, আকি বা একেআই। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এই যে এখানে বলছে সেরাম ক্রিয়েটিনিন একদম 0.3 মিলিগ্রাম পার ডেসিলিটারের চেয়ে বেশি বেড়ে যাবে উইদিন 48 আওয়ার্স, মানে 2 দিনের মধ্যে একদম ধুম করে অনেক বেশি বেড়ে যাবে। অথবা বলতেছে যে 50% বেজ লাইন থেকে বেড়ে যাবে। আগে যদি করা থাকে, আমি নতুন করে দেখি, তাহলে দেখা যাবে যে 50%-এর চেয়ে বেশি। আগে ছিল 1.5, এখন 3 এর উপরে উঠে গেছে, এরকমের হতে পারে। আর অবশ্যই আমার এই হেপাটোরেনাল সিনড্রোম একেআই ডায়াগনোসিস করার জন্য অবশ্যই তার প্রি এক্সিস্টিং সিরোসিস বা লিভার ফেলিওর অবশ্যই থাকা লাগবে, আর নাহলে তো আমি হেপাটোরেনাল সিনড্রোম বলতে পারবো না। অবশ্যই আমার লিভারের একটা থ্রেট থাকা লাগবে। এরপরে আমি যদি দেখি অল্প সময়ের মধ্যে ক্রিয়েটিনিনটা ধুম করে বেড়ে গেছে, এখন ইউরিন আউটপুট, যেহেতু কিডনিতে ব্লাড যাচ্ছে কম, জিএফআর কম, সো ইউরিন আউটপুট কি হবে?
কমে যাবে, তাহলে এখানে কম পাবো 0.5 মিলিলিটার পার কেজি পার আওয়ার ফর মোর দেন 6 আওয়ার, মানে খুব ইউরিন আউটপুট কমে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন যে নো রেসপন্স টু 2 কনজিকিউটিভ ডেজ অফ ডায়াবেটিক্স উইথড্রয়াল এন্ড ভলিউম এক্সপানশন উইথ অ্যালবুমিন। তার মানে এইখানে সমস্যাটা যেটা, যে এটা কিন্তু যেহেতু খারাপ, এখানে রেসপন্স করছে না। এখানে ডায়াবেটিক্স যদি আমি চিন্তা করি যে ডায়াবেটিক্স এর জন্য হয়তো বা শরীর থেকে পানি বের হয়ে গেছে, এই জন্য রোগীর ইউরিন আউটপুট কমে গেছে, ওকে, কিন্তু দেখা গেল যে কোনো রেসপন্সই পাওয়া যায় না। ডায়াবেটিক্সটা আমি উইথড্র করে দিলাম, এরপরে অ্যালবুমিন দিলাম, তাও হচ্ছে রেসপন্সটা পাওয়া যাচ্ছে না, ওকে। অ্যাবসেন্স অফ শক, শকের কোনো ফিচার নাই, শকের কারণেও তো একেআই ডেভেলপ করতে পারে, তাই না? সো কোনো কার্ডিওজেনিক শক বা অন্য কোনো শকের ফিচার নাই। নো কারেন্ট অর রিসেন্ট ট্রিটমেন্ট উইথ নেফ্রোটক্সিক ড্রাগ। এখন নেফ্রোটক্সিক ড্রাগ যদি আমি দিই, ওইটার জন্য তো AIN হইতে পারে, অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে, বা কিডনির উপর একটা থ্রেট পড়তে পারে, এর জন্য তো একেআই ডেভেলপ করতে পারে, তাই না? ড্রাগ ইনডিউস একেআই তো হতেই পারে। সো সেরকমের কোনো ড্রাগ ইউজ করা হয় নাই, এটা আমার এক্সক্লুড করে নিতে হবে। আর অ্যাবসেন্ট অফ প্যারেনকাইমাল কিডনি ডিজিজ, যে সমস্যাটা কিন্তু লিভারের, সেটার জন্য কিডনির উপর সমস্যাটা চলে আসতেছে, কিন্তু কিডনির কিন্তু কোনো সরাসরি সমস্যা ছিল না। এই কারণে কিডনির বেসমেন্ট মেমব্রেন তো ভালো, গ্লুমেরুলার যে বেসমেন্ট মেমব্রেন সেইটা ভালো, সেটা ছিল, ওগুলো তো সমস্যা হয় না, এই কারণে সেটাতে প্রোটিন কিন্তু যাচ্ছে না, ওকে। প্রোটিন কিন্তু কিডনি আগের মতো সুন্দর ধরে রাখতে পারতেছে, বেসমেন্ট মেমব্রেনটা ভালো। তো এই কারণে ইউরিনে কোনো প্রোটিন ইউরিয়া কিন্তু আমি পাবো না। কেয়ারফুল, অ্যাবসেন্ট অফ প্রোটিন ইউরিয়া, অ্যাবসেন্ট অফ মাইক্রোহেমাচুরিয়া, সেম কারণে যে কিডনির তো আর সমস্যা না, সমস্যা লিভারে, এই জন্য কিডনিতে ব্লাড ফ্লো কম, যে সমস্যাটা হচ্ছে। সো কিডনির প্রোটিন ইউরিয়া, হেমাচুরিয়া, এগুলো আমি পাবো না, কিডনির আল্ট্রাসাউন্ড করলে আমি নর্মাল পাবো। তাহলে এই ক্রাইটেরিয়া গুলা যদি ফুলফিল করে, তখন আমি বলবো হেপাটোরেনাল সিনড্রোম একাই। তাহলে এটা একটা নতুন বক্স, এটা আগে ডিভিশনে ছিল না, তাহলে এইটা যেহেতু নতুন অ্যাড করা হয়েছে, এটা কিন্তু পরীক্ষা দিতে পারে, ওকে। তাহলে মেইন কথা আমরা মনে রাখবো এইভাবে, যে একে একটা সিরোসিসের পেশেন্টের ক্ষেত্রে যদি কিডনি প্রবলেম ডেভেলপ করে, তার যদি কোনো রিস্ক ফ্যাক্টর, যেমন নেফ্রোটক্সিক ড্রাগ বা এমন কোনো অ্যান্টিবায়োটিক যেটা কিডনির ক্ষতি করে, এরকম ফ্যাক্টরস না থাকে, তাহলে এটা হেপাটোরেনাল সিনড্রোম একাই হতে পারে। এখন হেপাটোরেনাল সিনড্রোম হতে পারে, এরপরে আমি চিন্তা করব যে সময়টা কত। যদি অল্প সময়ের মধ্যে হয় একেআই, আর বেশি সময়ের মধ্যে হলে নাকি, ওকে, নন একেআই, ঠিক আছে। তবে শর্ত হচ্ছে ওই যে কিডনির কোনো প্রবলেম থাকা যাবে না, কিডনির কোনো ড্যামেজের হিস্ট্রি থাকা যাবে না, বা ড্যামেজ থাকা যাবে না, কোনো শকের হিস্ট্রি থাকা যাবে না। আচ্ছা, এখন একটা কমন সেন্স অ্যাপ্লাই করেন, আমাকে বলেন তো, যে এই HRS AKI যদি চিন্তা করি, এই ক্ষেত্রে ইউরিনে আমি সোডিয়াম লেভেল যদি দেখি, সোডিয়াম লেভেল আমি কম পাবো না বেশি পাবো? নর্মাল থাকে, কম পাবো না বেশি পাবো? নর্মাল থাকে, নর্মাল থাকে। আচ্ছা, আগের দিনের একটু চিন্তাটা মাথায় নি, অ্যাসাইটিস যে হচ্ছিল, কম অ্যাসাইটিস পাবো। হলে তখন কোন একটা সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়, যেহেতু স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেশন হয়, কিডনিতে রেনাল ব্লাড ফ্লো কম অ্যাঞ্জিওটেন্সিন, যায়। হ্যাঁ, এক্সিলেন্ট, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়। আর ওই সিস্টেমটা যদি অ্যাক্টিভেটেড হয়ে যায়, অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়াম 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 এন্ড ওয়াটার রিঅ্যাকশন করবে। সোডিয়াম কিন্তু সে ধরে রাখছে বেশি, ইউরিনে কিন্তু আমি সোডিয়াম একটু হলেও কম পাবো, ওকে। তাহলে এটা কিন্তু আগের বইতে বলা ছিল যে সোডিয়াম লেভেলটা 0.1 মিলিমোল, খুব সম্ভবত 0.10 এরকমের, এক্সাক্ট আমার মাত্রাটা মনে নাই, এর চেয়ে কম পাওয়া যাবে। তাহলে ইউরিনে সোডিয়াম কম পাবো, সাইডে ছোট করে লিখে রাখতে পারেন, বা লিখে রাখেন যে প্লাস 23rd এডিশন, যে 23rd এডিশনে এই জায়গাটা দেখে নিব। আচ্ছা, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমাদের ম্যানেজমেন্ট অপশন কি। এই পেশেন্টের ক্ষেত্রে দেখেন অ্যাসাইটিস এর মেইন সমস্যা ছিল স্প্ল্যাকনিক ভ্যাসোডাইলেটেশন, তো সেইটাকে যদি আমি রিভার্স করতে পারি, তাহলে তো কিডনি ফ্লোটা ভালো হবে। আর তার অ্যালবুমিন কমে যাওয়াটা আরেকটা সমস্যা ছিল, সো আমি অ্যালবুমিনও দিব, এটা দিয়ে আমি ম্যানেজ করার চেষ্টা করব, ওকে। আচ্ছা, আর ওটার দিয়ে ইফেক্টিভ না হলে টিপস করতে পারি। আগে বলা হইতো যে হিমোডায়ালাইসিসের তেমন কোনো রোল নাই, কিন্তু যদি আমি এগুলা দিয়ে কাজ নাই করতে পারি, শেষ পর্যন্ত আমার হিমোডায়ালাইসিসে যাওয়া লাগতে পারে, ওকে, ঠিক আছে। আর হিমোডায়ালিসিস সাধারণত এই যে দেখেন, যে হিমোডায়ালিসিস আমরা করব যদি কাউকে আমি ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছি, তার ক্ষেত্রে আমি অর্গান ড্যামেজ হইতে দিতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি হিমোডায়ালিসিস করতে পারি। কিন্তু আগের বইতে বলা ছিল হিমোডায়ালিসিস তেমন করে লাভ হবে না এরকম, কিন্তু আমি একদম শেষ রক্ষা হিসেবে হিমোডায়ালিসিস করব, রোগীকে আমি লিভার ট্রান্সপ্লান্ট করব, এরকমের একটা সিচুয়েশন যদি তৈরি হয়,
ওকে, তাহলে এটা আমরা জানলাম। তাহলে বলেন হেপাটোরেনাল সিনড্রোম আরবিসি প্লাস প্লাস, এটা ঠিক নাকি ফলস? ইউরিনে আরবিসি প্লাস প্লাস ট্রু হবে না ফলস হবে? ট্রু ভাইয়া। ইউরিনে আরবিসি পাবেন আপনি? false, ফলস 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 অ্যাবসেন্ট হবে। রেস্টের মেমব্রেন পুরোটা ভালো, ভালো ওকে। আছে। সো ইউরিনে আমি কোনো প্রোটিনও পাবো না, কোনো আরবিসিও পাবো না, ওকে। আচ্ছা, এরপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। ঠিক আছে, তাহলে এইটা পরীক্ষায় খুব বেশি আসে, আমরা ক্লিনিক্যালিও অনেক বেশি, আমরা হসপিটালে অনেক বেশি ফেস করি। আচ্ছা ভাইয়া, জি বলেন। অ্যাকিউট ইনফেকশন নেফ্রাইটিস যেটা এআইএন, সেখানে তো আমরা হ্যাঁ। আরবিসি পাইতে পারি। সেটা আরবিসি, কিন্তু এখানে তো বলছে এটা এআইএন এর জন্য না। হ্যাঁ না না, এটা AI ডিফারেন্স তো বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ হ্যাঁ। ডিফারেন্স চিন্তা করছি। হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ, ওখানে আমরা প্রবলেম তো পাবো। ওখানে বেশ কিছু যে সোডিয়ামের প্রবলেম আছে, ইউরিয়ার প্রবলেম আছে, যাই হোক ওটা আমরা নেফ্রোলজিতে ভালো করে দেখে নিবো। ওকে, আচ্ছা, ওকে। যেটা বলতেছিলাম স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, এইটার সমস্যাটা নিয়ে আমরা মানে এটা খুব বেশি প্রেজেন্টেশন হয় হসপিটালে। সো এইটা সারা এই কারণে খুব বেশি এই এসবিপি থেকে কোশ্চেনটা। ওকে, তাহলে এসবিপি কথাটা দেখেন, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, এখন নামটাই দিয়েই অ্যাকচুয়ালি এটার সমস্যাটা কি আমরা বুঝি। দেখেন স্পন্টেনিয়াস কেন, কারণ এইখানে কোনো থ্রেট নাই যে পেটের মধ্যে একটা ইনজুরি হয়েছে, না কোন একটা ইনফেকশন হয়েছে, না হঠাৎ করে সিএলডির পেশেন্ট পেট ব্যথা নিয়ে অসুস্থতা নিয়ে চলে আসছে, পেটে ধরে আপনি চাপ দিয়ে ছেড়ে দিলেন, দেখেন রোগী আউ করে ওঠে বা চোখ মুখ কুচকায় আসে, তাহলে আপনি বুঝলেন যে সেখানে রিবাউন্ড টেন্ডারনেস আছে। ওকে, তাহলে পেরিটোনাইটিসের ফিচার গুলো সেখানে পাবেন। পেটটা অনেক সময় একটু শক্ত থাকতে পারে, ব্রড রিজিড এরকম থাকতে পারে, পেটটা চাপ দিলে দেখা যায় পেটটা শক্ত করে ফেলতেছে মাংসগুলাকে। সো পেরিটোনাইটিসের ফিচার আমি পাইতে পারি। এটা কেন হচ্ছে? এটা ব্যাকটেরিয়া দিয়ে, যে আমাদের গাটের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলা ছিল, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলা, এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ইকোলাই। ইকোলাই এটা কিন্তু পরীক্ষা আসে যে এইচবিপির মোস্ট কমন কজ কি, ইকোলাই। ওকে, এছাড়া ক্লেপসিয়ালা, এন্টেরোকক্কাই এগুলো দিয়েও হইতে পারে, তবে ইকোলাইয়ের অবশ্যই নাম মনে রাখতে হবে, এটা একটা এসবির কোশ্চেন। ওকে, তাহলে এই ধরনের ব্যাকটেরিয়া গুলা পেরিটোনিয়ামে সামহাউ চলে যায়, স্পন্টেনিয়াসলি কিভাবে যায় কেন যায় আমরা বলতে পারি না। ওকে, সো ওই ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে আমরা জানলাম, পেরিটোনাইটিস হচ্ছে আমরা জানলাম, আর স্পন্টেনিয়াস মানে কি এখানে বাইরের কোনো থ্রেট নাই, এটা হঠাৎ করেই সিএলডি পেশেন্টের হতে পারে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা বুঝবো কিভাবে সিএলডির একটা পেশেন্ট আসলো আমাদের কাছে, পেট ব্যথা নিয়ে, রোগী একদম খুব উইক হয়ে গেছে, সাথে ভমিটিং নশিয়া থাকতে পারে, ওকে, পেটটাও ফুলে গেছে, মানে অ্যাসাইটিসও আছে সাথে, পায়খানা ঠিক মতো হচ্ছে না, এরকমের নিয়ে আসলে তখন আমরা পেটটা দেখবো যে এখানে পেরিটোনাইটিস আছে কিনা। যদি পেরিটোনাইটিস পাই, সাথে ফিভার থাকলেও থাকতে পারে। ওকে, তো তখন আমরা ডায়াগনোসিস করব এসবিপি। ঠিক আছে, তখন আমাদের কাজ কি, আমরা প্লুরাল ফ্লুইড প্যারাসিনথেসিস করব, প্যারাসিনথেসিস করে সেটা নিয়ে আমরা সাইটোলজি টেস্ট করব। ওকে, তো সেখানে আমরা নিউট্রোফিল কাউন্ট, অনেক ক্ষেত্রে পলিমর্ফ এরকমের কথা থাকে, নিউট্রোফিল না থেকে পলিমর্ফ কিন্তু থাকতে পারে। পলিমর্ফ মোর দেন 250 ইন্টু 10⁶ লিটার বা এমনিতে মিলিমিটার কিউব হিসেবে চিন্তা করলে 250-এর চেয়ে আমি বেশি পাবো নিউট্রোফিল। নিউট্রোফিল বা পলিমর্ফ। ওকে, পলিমর্ফ নাম দেখে কিন্তু ভাইবেন না যে অন্য কিছু, পলিমর্ফ হচ্ছে নিউট্রোফিলিক। ঠিক আছে, ইকোলাই দিয়ে হয় আমরা জানলাম। এখন এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ট্রিটমেন্ট ইমিডিয়েটলি স্টার্ট করে দিব, কারণ রোগী খারাপ হয়ে যেতে পারে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে সাধারণত স্টার্ট করব, সেফোটাক্সিম, তাহলে আইভি সেফোটাক্সিম দিব। আমাদের কমন প্র্যাকটিসে আমরা সেফট্রাক্সনই দেই, যেহেতু এটা অ্যাভেলেবল, সেফোটাক্সিমটা সবসময় অ্যাভেলেবল থাকে না হসপিটাল সেটআপে। সো সেফট্রাক্সন দিই, কিন্তু আইডিয়ালি উচিত পরীক্ষায় যদি থাকে আইভি সেফোটাক্সিম, এটা যদি না থাকে অপশনে খুঁজবো হচ্ছে পিপারাসিলিন ট্যাজোবেক্টাম, পিপারাসিলিন ট্যাজোবেক্টাম। ওকে, আচ্ছা, আর এই ক্ষেত্রে আমরা আইভি অ্যালবুমিন দিতে পারি। আইভি অ্যালবুমিনে কিছুটা বেনিফিট আছে, যদি সাথে খারাপ কিছু সাইড সিমটম থাকে, জন্ডিসনাল ইম্পেয়ারমেন্ট থাকলে, তাহলে অ্যালবুমিন দিতে পারি। তবে এই পেশেন্টের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, যে আমি একবার একটা পেশেন্ট সিএলডি উইথ এসবিপি আর কি, পোর্টাল হাইপারটেনশন উইথ এসবিপি, এই পেশেন্টে এরকম একটা পেশেন্টের আমি ডিসচার্জ লিখলাম। ডিসচার্জ লিখে তখন একদম হুবহু লিখে টিখে যে কি কি দেওয়া ছিল সব দেখে দেখে লিখে টিখে আমার সিএ ভাইয়ের কাছে গেলাম। সিএ ভাইকে বললাম যে ভাই লিখছি, সাইন করে দেন। সিএ ভাই চেক করলেন, চেক করে বললেন যে অভি একটা জিনিস দাও নাই, দাও দাও, কি জিনিস দিবা?
আমি অনেক চিন্তা করলাম, অনেক ট্রিটমেন্ট সাথে মিলাইলাম, আমি খুঁজে পাইলাম না কি কি জিনিস। তো অনেকক্ষণ আমি হা করে তাকায় থাকলাম, পরে ভাইয়া বলে দিলেন যে এই ধরনের পেশেন্ট, যেহেতু এইচবিপি তুমি বলতেছো, এইচবিপি আছে পেশেন্টের, এই ধরনের পেশেন্টের প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। নরফ্লোক্সাসিন বা সিপ্রোফ্লোক্সাসিন বা কোট্রাইমোক্সাজোল, এটা নতুন বইতে অ্যাড হয়েছে, এগুলা দিয়ে। ওকে, অফ্লোক্সাসিন অনেক সারা প্রেফার করেন, তো এই কোনো একটা দিয়ে আমি প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক থেরাপি দিব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে মেইনলি কোশ্চেন আসে যে আমরা এইচডিপি ডায়াগনোসিস করতে পারবো কিনা, প্যারাসিনথেসিস করলে কি পাবো, আর কোনটা দিয়ে মেইনলি হচ্ছে আমাদের ট্রিটমেন্ট ইমিডিয়েটলি কি দিব আর প্রোফাইলেক্টিক কি দিব। তাহলে খুব ভালো করে কোশ্চেনটা খেয়াল করবো, ইমিডিয়েটলি চাইছে নাকি প্রোফাইলেক্টিক চাইছে, আর প্রোফাইলেক্টিক ট্রিটমেন্ট এই পেশেন্টটা অবশ্যই দরকার। ওকে, তাহলে এইচবিপি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে আমরা দেখবো। এরপরে আমরা চলে আসি হেপাটিক এনকেফালোপ্যাথি। তাই না, এনকেফালোপ্যাথি প্রবলেম খুব কমন, যেহেতু এটা থেকে পরীক্ষা আসবেও কমনলি, এটা আমরা জানি যে এটা নিউরোসাইকিয়াট্রিক একটা সিনড্রোম। পেশেন্ট ডিসওরিয়েন্টেড যদি থাকে, অবশ্যই মাথায় আমার ক্লিক করতে হবে তার হেপাটিক এনকেফালোপ্যাথি কিনা। ওকে, আচ্ছা, তাহলে এনকেফালোপ্যাথি আমরা বুঝি কিভাবে, ওই যে ফ্ল্যাপিং ট্রেমর, কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া, এগুলা দেখে, এবং রোগী যদি বেশি খারাপ হয় হাইপার রিফ্লেক্সিয়া, বাইলেটারাল এক্সটেন্সর প্লান্টার রেসপন্স থাকতে পারে। এই যে এই কথাটা আমাদের স্যার রাউন্ডে ওই দিন বলছেন যে পেশেন্ট একেবারে আনকনসিয়াস থাকলে, মার্কলি ডিসওরিয়েন্টেড থাকলে তার কিন্তু বাইলেটারাল এক্সটেন্সর প্লান্টার রেসপন্স পাওয়া যেতে পারে। ওকে, আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে হেটো হেপাটিকাস। তাহলে এই নামটা একটু মনে রাখবো, যে বলা হয় একদম মিষ্টি একটা মাস্টি ওডার, ঠিক আছে, তবে সিল্ডের পেশেন্টের কাছে যে খুব মিষ্টি সুন্দর গন্ধ পাইছি, আমার এক্সপিরিয়েন্স এরকমের বলে না। উল্টা হচ্ছে কোন একটা বইতে দেখছিলাম ইঁদুর পচা গন্ধের মতো বলে, তো আমার ক্ষেত্রে ওরকমেরই মনে হয়। তো এটা হওয়ার কারণ হচ্ছে মার কাপ্তান নামক সাবস্টেন্স বডি থেকে বের হইতে পারে না, যেটা ভোলাটাইল, যেটা ঘুরতে ঘুরতে এসে লাঙে দিয়ে ব্রেদের সাথে বের হয়ে আসে এক্সপিরেশনের সাথে। ওকে, সেটার জন্য একটা বাজে টাইপের বা মিষ্টি হোয়াটসএভার একটা গন্ধ, স্পেশাল একটা গন্ধ থাকে, ওইটা কি বলা হচ্ছে পেটোর হেপাটিকাস। তাহলে এটাও দেখলে আমি বুঝতে পারবো হেপাটিক এনকেফালোপ্যাথি রোগীর আছে। ওকে, আচ্ছা, তাহলে এটা কেন হচ্ছে, বিভিন্ন নিউরোটক্সিনের কারণে হচ্ছে, যে নিউরোটক্সিন গুলা লিভার ক্লিয়ার আপ করার কথা ছিল, লিভার সেগুলাকে কম্পারেটিভলি কম ক্ষতিকর কিছুতে কনভার্ট করার কথা ছিল, বিশেষ করে যেমন অ্যামোনিয়া, এছাড়া গাবা, অক্টোপামিন, অ্যামাইনো অ্যাসিড, এই যে মার কাপ্তান, এই যে মার কাপ্তানের জন্য ফেটার হেপাটিকাস হচ্ছিল, ফ্যাটি অ্যাসিড, এইগুলা মিলিত ভাবে কারণ, যে এইগুলা বডি থেকে ক্লিয়ার আপ ঠিক মতো করতে পারছে না, সো তখন এগুলা ব্লাড ব্রেন ব্যারিয়ারে ক্ষতি করছে, বিশেষ করে অ্যামোনিয়া। সো তখন সে নিউরনের প্রতি টক্সিসিটি, নিউরোটক্সিন হিসেবে কাজ করতেছে, তখন নার্ভাস সিস্টেম হ্যাম্পার্ড হচ্ছে, নার্ভাস সিস্টেমের ফাংশন গুলো হ্যাম্পার্ড হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি একটু ভালো করে দেখে নিব, অনেকগুলো আছে, দেখে নিব। এই হাইপোক্যালসেমিয়া, তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস মনে রাখবো, যে এই ধরনের কোন একটা পেশেন্ট আনকনসিয়াসনেস নিয়ে আসছে, আমরা হসপিটালে কিছু করতে পারি আর না পারি, অবশ্যই আরবিসি, সরি, আরবিএস লেভেল দেখবো। ওকে, গ্লুকোজ লেভেল দেখবো। কারণ প্রায় এমন হয় যে রোগী খিচুড়ি নিয়ে নিয়ে আসছে, সেই রোগীর ক্ষেত্রে আমি দেখা গেল যে রোগী খিচুড়ি ম্যানেজ করার জন্য অনেক কিছু দিলাম, কিন্তু তার গ্লুকোজ লেভেল দেখি নাই, পরে রোগী করে মারা গেল বা বেশি খারাপ হয়ে গেল, পরে দেখা গেল গ্লুকোজ 1 আর রিডিং নিচ্ছে না, এরকমের হয় অনেক ক্ষেত্রে। তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আমরা একটু ভালো করে রিডিং করে নিব। ওয়েনিক্স এনকেফালোপ্যাথি হইতে পারে, বিশেষ করে অ্যালকোহল খাচ্ছে যারা, ঠিক আছে, অ্যালকোহল ইনটক্সিকেশন এগুলো হতে পারে। তাহলে এগুলো একটু রিডিং করে নিব। আর এইখানে যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, দেখেন অনেকগুলো স্টার দেওয়া, কারণ স্যারদের খুবই ফেভারিট কোশ্চেন, এটা থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে, ফিফথ ইয়ারেও আসে, পরীক্ষাতেও আসে, এবং আমাদের টেকনিক্যালি এটা দরকার হয়। ওকে, আচ্ছা, আচ্ছা, মিউট করে দিই, কাট। ভাইয়া একটা কথা ছিল একটু, হ্যাঁ বলেন। একটু মানে নিজের মানে পারিবারিক দরকার আর কি, 2 বছর 2 মাস বাচ্চাকে কনজাংটিভাইটিস এর জন্য কি ক্লোরামফেনিকল দেওয়া যাবে? ক্লোরামফেনিকল দেওয়া যাবে, কোনো সমস্যা না। ক্লোরামফেনিকলের থেকে আপনি দিবেন ওই যে মোক্সিফ্লোক্সাসিনের অপটিমক্স টাইপের পাওয়া যায়, ওইটা ভালো, ওইটা দেন। ওটা কয়বার দিতে বলবো? ওইটা 3 বেলা দিলেই হয়, জি 3 থ্যাংক বেলা, ইউ। অনেকে 4 বেলা দেন, 3 বেলা দিলেই হয়। জি আর থ্যাংক ইউ। কনজেক্টিভাইটিস ওটা ভাইরাল হচ্ছে, তো এটা এমনিতেই সেরে যাবে, ওটা মানে খুব বেশি সমস্যা না হলে আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলে এমনিতেই সেরে যায়। ঠিক আছে, আচ্ছা,
যেটা জি। বলতেছিলাম ফ্যাক্টরস প্রেসিপিটেটিং, আপনি ক্লোরামফেনিকল এখন দেয় না, আপনি দেন ওই মক্সিফ্লোক্সাসিন দিয়ে দিবেন, ঠিক আছে, অপটিমক্স নামে পাওয়া যায় বা আইভেন্টি নামে পাওয়া যায়। আচ্ছা, জি, যেটা জি। বলতেছিলাম ফ্যাক্টরস প্রেসিপিটেটিং হেপাটিক এনকেফালোপ্যাথি, এইটা না জেনে পরীক্ষায় যাবেন না, এটা না জেনে সিএলডি পেশেন্ট ডিল করবেন না। ওকে, তাহলে এইটা খুব ভালো করে যাতে আমরা মনে রাখতে পারি, মনে রাখার জন্য আমি এটা দিয়ে মনে রাখি হেপাটিক ড্রাগ, জাস্ট এই কথাটা লিখে রাখেন, তাহলে এটা ইজিলি আপনি মনে রাখতে পারবেন। তাহলে হেপাটিকের এইচ দিয়ে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে হাইপোক্যালেমিয়া, হাইপোনাট্রেমিয়া। সো বিশেষ করে হাইপোক্যালেমিয়া যখন হয়, পটাশিয়াম যখন কমে যায়, আমরা জানি যে আমাদের ইন্টেস্টাইনাল মোটিলিটিটা হ্যাম্পার্ড হয়, এই পটাশিয়াম সোডিয়াম কমে গেলে তখন প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে। সো তার মানে কি, খাবারগুলো আস্তে আস্তে নিচের দিকে যেরকম যাওয়ার কথা ছিল, বল থেকে স্টুল হিসেবে বের হয়ে যাওয়ার কথা ছিল, আনওয়ান্টেড সাবস্টেন্স গুলো সেগুলো আগের মতো বের হতে পারছে না। যখন বের হতে পারবে না, তখন কোলনের মধ্যে যখন অনেকক্ষণ ধরে থাকবে, সেখানে ব্যাকটেরিয়া গুলা বংশ বিস্তার করবে, রিপ্রোডাকশন করবে অনেক বেশি বেশি, তখন অতিরিক্ত ব্যাকটেরিয়া তৈরি হবে। সেই ব্যাকটেরিয়া গুলা এমনিতেই তো তার এনকেফালোপ্যাথি বিভিন্ন টক্সিন তার ব্রেনে হ্যাম্পার করছে, আরো ব্যাকটেরিয়া বেড়ে গেল, সেই ব্যাকটেরিয়া গুলা যদি আরো টক্সিন রিলিজ করে, রোগীর অবস্থা খারাপ হবে। সো হাইপোক্যালেমিয়া, হাইপোনাট্রেমিয়া, আগের বইতে হাইপোনাট্রেমিয়া বলেননি, এখন আপনি নতুন বইতে এটা অ্যাড করে দিচ্ছে, খুব ভালো করে খেয়াল রাখো। ওকে, তাহলে দুইটা জিনিস। এরপরে পি দিয়ে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে পোর্টোসিস্টেমিক আর একটা প্রোটিন লোড। তাহলে পোর্টোসিস্টেমিক শান্টিং এর বিষয়টা কি, যে আমরা জানি সিএলডি যখন হয়, পোর্টাল হাইপারটেনশন যদি ডেভেলপ করে, ব্লাড তো পোর্টাল ভেসেলস দিয়ে লিভারের মধ্যে দিয়ে যেতে পারছে না, তখন ব্লাডটা উল্টা দিকে, আমরা জানি পোর্টাল সিস্টেমের সাথে সিস্টেমিক সার্কুলেশনে বিভিন্ন জায়গায় কানেকশন ছিল, তাই না? যেমন যে ইসোফেগাসের মধ্যে, স্টমাকের মধ্যে, অ্যারাউন্ড আমবিলিকাস, তাই না, রেকটামের মধ্যে 7টা জায়গা আছে। যাই হোক, তো এই জায়গাগুলা থেকে তারা সিস্টেমিক সার্কুলেশনের দিকে চলে যায়, পোর্টাল ভেসেলস গুলা থেকে ওই ব্লাড গুলা সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। সো এই পোর্টাল ভেন্সেল গুলার মধ্যে বিভিন্ন টক্সিন ছিল, যেটা লিভার ক্লিয়ার আপ করার কথা ছিল, তাহলে সেগুলা যখন সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে, তখন সেগুলা ইজিলি ব্রেইনে চলে যেতে পারে, এনকেফালোপ্যাথি আরো খারাপ হতে পারে। তো পোর্টো সিস্টেমিক শান্টিং যদি ডেভেলপ করে যায় কোন পেশেন্টের, মানে যে ইসোফেজিয়াল ভেরিসেস তৈরি হয়ে গেল বা ক্যাপুট মেডুসা তৈরি হয়ে গেল, তার মানে তার হেপাটিক এনকেফালোপ্যাথি কিন্তু প্রেসিপিটেট করবে। ওকে, আচ্ছা, আর প্রোটিন লোড, এখন দেখেন যে প্রোটিনের একক কি, প্রোটিন খেলে এইটা বডিতে ভেঙে তৈরি হয় কি, অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামিনো গ্রুপ আছে, এই অ্যামিনো গ্রুপ থেকেই তো অ্যামোনিয়াটা আসে, যেটাকে লিভার কি করতো, কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে তুলনামূলকভাবে কম ক্ষতিকর ইউরিয়া তৈরি করতো, ইউরিয়া সাইকেলের মাধ্যমে। ওকে, সো এই পেশেন্টের এমনিতেই তো বডিতে অ্যামোনিয়া বেশি, এনকেফালোপ্যাথি সেই অ্যামোনিয়াটাই তো করতেছিল মেইনলি। তো এই পেশেন্টকে যদি আমি বেশি বেশি প্রোটিন খাওয়াই দেই, তাহলে দেখা যাবে যে সেই অতিরিক্ত প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড রিলিজ হয়ে অ্যামোনিয়া বের হয়ে সেটা এনকেফালোপ্যাথি আরো বেশি খারাপ করছে। ওকে, ইভেন জিআই ব্লিডিং, এখন বলেন তো জিআই ব্লিডিং হলে কেন এনকেফালোপ্যাথি খারাপ হবে, এটা আমাকে বলেন। ব্লাডের প্রোটিন গুলা, ওকে, এক্সিলেন্ট, ব্লাডেও তো প্রোটিন থাকে, সেগুলো আমাদের ইন্টেস্টাইনে ভাঙবে, অ্যামাইনো অ্যাসিড হবে, সেখান থেকে অ্যামিনো গ্রুপ যাবে, মানে ব্লাডের মধ্যে অ্যামোনিয়া পরিমাণ বাড়বে, সো খারাপ হবে। ওকে, সো আমাদের খুব কশাস থাকতে হবে যে রাপচার্ড ইসোফেজিয়াল ভেরিসেস যদি থাকে, খুব দ্রুত ম্যানেজমেন্ট করতে হবে, তার ক্ষেত্রে এনকেফালোপ্যাথি থাকলে নাহলে খারাপ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে আই দিয়ে হচ্ছে ইনফেকশন, ইনফেকশন হইলে ব্যাকটেরিয়া টক্সিন রিলিজ করবে, এনকেফালোপ্যাথি খারাপ হবে, এটা তো সবাই বুঝি। সি দিয়ে কনস্টিপেশন, ওই যে কনস্টিপেশন হলে কোলনের মধ্যে ব্যাকটেরিয়া গুলা অনেক বংশ বিস্তার করবে, তারা টক্সিন রিলিজ করবে, এনকেফালোপ্যাথি খারাপ হবে, তাই না? আর ডি দিয়ে হচ্ছে ড্রাগ আর ডিহাইড্রেশন, দুইটা ড্রাগ, যেই ড্রাগ এমনিতেই তো তার ব্রেইন ডিপ্রেসড হয়ে আছে, সাপ্রেসড হয়ে আছে, তাই না, ব্রেইনের ফাংশন ঠিক মতো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি আমি সিডেটিভ, অ্যান্টিডিপ্রেসেন্ট এগুলো দেই, তাহলে তার ব্রেইন আরো বেশি ডিপ্রেসড হবে, এনকেফালোপ্যাথি আরো বেশি প্রেসিপিটেট করবে। তাহলে এটা কিন্তু খুবই কেয়ারফুল আমরা থাকবো। সিএলডির পেশেন্ট তাই থাকে, ঘুম হয় না, অস্থিরতা দেখায়, উল্টাপাল্টা বকাঝকা করে, ওকে, বিছানায় থাকতে চায় না, তার ক্ষেত্রে সিডেটিভ, অ্যান্টিডিপ্রেসেন্ট দিব না। আমরা সিএলডির পেশেন্টের ক্ষেত্রে যেটা করি, ট্রিটমেন্ট শিটের পাশ বরাবর লিখে দেই, নো এনএসআইড, নো সিডেটিভ, নো অ্যান্টিডিপ্রেসেন্ট, নো প্যারাসিটামল। ওকে, এটা লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রাত্রেবেলা কোন একটা রোগী লোক যখন যায়, অনেক ডাক্তার তো ঘুমের মধ্যে থাকে বা অত খেয়াল হয়তো অনেক সময় করা হয় না, তো তারা যাতে এই জিনিসটা মিস আউট না করে যায়, রোগীর ক্ষতি না হয়ে যায়, এই জন্য আমরা এইভাবে লিখে দিই। যাক, এটা একটু খেয়াল রাখবো, সিডেটিভ, অ্যান্টিডিপ্রেসেন্ট এগুলো দেওয়া যাবে না। ডিহাইড্রেশন, ওকে, সো ডায়াবেটিক্স, প্যারাসিনথেসিস,
যদি করা হয় অতিরিক্ত বা ডায়াবেটিস অনেক বেশি দেওয়া হইলো, যে অ্যাসাইটিস একেবারে আমি একদম মিশাই দিব, পেটটা সমান করে ফেলবো, তো তখন দেখা যাবে বডি থেকে ওয়াটার বের হয়ে যায়, রোগীর উল্টা ভলিউম ডিপ্লেটেশন হবে, তখন টক্সিন গুলার রিলেটিভ কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তখন রোগী আরো খারাপ হবে। তো রোগীকে ডিহাইড্রেটেড করা যাবে না। ওকে, তাহলে দেখেন যে আমাদের মেইনলি হচ্ছে ড্রাগের বিষয়টা অবশ্যই মনে রাখবো, হাইপোক্যালেমিয়া হাইপোনাট্রিমিয়া যাতে না হয়, আর কনস্টিপেশন যাতে না হয়। ওকে, কনস্টিপেশন হলে রোগী খারাপ হবে, কনস্টিপেশনটা ভাইয়া, যাতে না হয়। জি, হাইপোক্যালেমিয়া হাইপোনাট্রিমিয়ার ব্যাখ্যাটা জানি কি বলছিলেন? ও যেটা বলতেছিলাম যে হাইপোক্যালেমিয়া হাইপোনাট্রিমিয়া যখন হবে, এরা প্যারালাইটিক আইলিয়াস করে, ইন্টেস্টাইনাল মোটিলিটি যেটা এটাকে কমিয়ে দেয়। ওকে, স্মুথ মাসেল গুলা, ইনভলেন্টারি স্মুথ মাসেল গুলো ছিল সেগুলা ঠিক মতো কাজ করতে পারে না। ওকে, তো তখন প্যারালাইটিক আইলিয়াসের মতো হয়, ইন্টেস্টাইনাল মোটিলিটি কমে যায়, তখন দেখা যায় যে ব্যাকটেরিয়া গুলা বংশ বিস্তার করতে পারে বেশি বেশি, যেহেতু খাবার নিচে যাচ্ছে না, নড়তেছে না, তো সেই জায়গায় ব্যাকটেরিয়া গুলা বংশ বিস্তার করে বেশি বেশি টক্সিন রিলিজ করে। ওকে, সো এটা এই ক্ষেত্রে হয়। আচ্ছা, ম্যানেজমেন্টে তাহলে আমাদের কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করতে হবে। ল্যাকটুলুজ আমরা ইউজ করব, ল্যাকটুলুজটা আমরা দিব 3 বেলা করে। ওকে, সাধারণত 3 চামচ থেকে 6 চামচ পর্যন্ত আমরা দেই। আর ল্যাকটুলুজ দেওয়ার পরও যদি রোগীর সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আমরা আরো কিছু জিনিস দিতে পারি, যেমন ফসফেট এনেমা বা রিফাক্সিমিন। এই রিফাক্সিমিনের একটা স্পেশাল সুবিধা আছে, এই রিফাক্সিমিনের স্পেশাল সুবিধাটা কি আমাকে কেউ বলতে পারেন? ঘাটে অ্যাবজর্পশন হবে এটা গাটে, এটা হ্যাঁ লোকালি কাজ ওকে, করে। তাহলে এইটা হচ্ছে শুধু গাটে কাজ করে, সিস্টেম সার্কুলেশনে সে যায় না। ওকে, সো এইটা হচ্ছে ওর বিশেষ সুবিধা, এই কারণে আমি গাটকে পরিষ্কার করার জন্য রিফ্যাক্সিমিন দিতে পারি, যেহেতু সে সিস্টেমিক সার্কুলেশনে যাবে না, সে লিভার কিডনির ক্ষতি করবে না, সেই কারণে এনকেফালোপ্যাথির পেশেন্টকে আমি অনায়াসে দিতে পারবো, কোনো সমস্যা নেই। রিফ্যাক্সিমিন আর কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে? গাটের অন্য ক্ষেত্রে যেখানে ব্যাকটেরিয়ার প্রবলেম হয়ে গেছে, যেমন সিবো অথবা হচ্ছে আমরা হচ্ছে যাদের আইবিএস থাকে, কিন্তু রিফ্যাক্সিমিন অনেক ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকি। ওকে, আচ্ছা ভাইয়া 4টা আর কি- ড্রাগের কথা বললেন যে দেয়া যাবে না, একটা সিডেটিভ, অ্যান্টি ডিপ্রেসেন্ট, প্যারাসিটামল, আর আরেকটা কি বলে? ও আরেকটা হচ্ছে এনএসআইডস, ব্যথার ওষুধ দেওয়া যাবে না। সামনে আমরা পাবো আবার কি কি ড্রাগ দেওয়া যাবে না, আমরা মেইন 4টার কথা মানে বলতেছি, আমি লিখে রাখতাম আমরা ওই এর মধ্যে, ট্রিটমেন্ট শিটের মধ্যে। সামনে আরো কিছু ড্রাগ যে দেওয়া যাবে না, ওটা তো আমরা পাবো। ওকে, আচ্ছা মোটামুটি এটাই আমরা দেখে নিব। আগে বলতো ডায়েটারি প্রোটিন একদম রেস্ট্রিক্ট করে দেওয়ার, কিন্তু এখন বলে যে কোনো রেস্ট্রিকশনের দরকার নেই, কিন্তু যাতে অতিরিক্ত না হয়, কারণ বেশি রেস্ট্রিকশন করলে এমনিতে ম্যাল নরিশড পেশেন্ট রোগী আরো বেশি অসুস্থ হয়ে যায়। ওকে, এরপর চলে আসি সিরোসিস। তাহলে সিরোসিস হ্যাঁ। খুবই ইম্পর্টেন্ট, জি ভাই বলেন। এই হেপাটিক এনকেফালোপ্যাথি থেকে ফার্স্ট লাইন বা মোস্ট কমনলি ইউজ ড্রাগ কোনটা বলে, এটা কোশ্চেন করে একটা মাঝে মাঝে। যদি পরীক্ষা আসে কখনো, অবশ্যই আমরা দিব হচ্ছে ল্যাকটুলুজ, অ্যাভোল্যাক দেয় না, ল্যাকটুলুজ। এনকেফালোপ্যাথিকে আলাদা ভাবে তো ব্রেনের আমরা ট্রিটমেন্ট দিতে পারবো না, রোগীর যে প্রেসিপিটেটিং ফ্যাক্টর সেটা আমি কমাবো, আর ওই যে ল্যাকটুলুজ দিয়ে রাখবো। ওকে, দিনে যাতে 2 থেকে 3 বার টয়লেট যায়, আবার বেশি গেলে ডিহাইড্রেশন হবে, সেটাও খারাপ। সো রোগীর লোককে বলবো যে আপনি 3 চামচ করে বা 4 চামচ করে বা ইভেন 6 চামচ দিতে পারেন, আপনার টার্গেট হচ্ছে উনি যাতে দিনে 2 থেকে 3 বার টয়লেট করে। ওকে, ল্যাকটুলুজ যদি আসে কখনো, তাহলে ল্যাকটুলুজ দিব আমরা অ্যান্সার। আচ্ছা, তাহলে সিরোসিস হওয়ার মেইন কারণ, কালপ্রিট সেলের নাম কি? স্টিলের সেল বা আইটিও সেল। স্টিলের সেল বা ইটো সেল। এই স্টিলের সেলটা কোন জায়গায় থাকে? সব বেশি দেবে এসব ডিসিতে। ওকে, এক্সিলেন্ট। আচ্ছা, তাহলে কজেস অফ সিরোসিস এখানে একটু পড়ে নিব, যে রেসিডেন্সিতে আসে, এফসিপিএস এ কমই আসে, কারণ স্যাররা এত সহজ কোশ্চেন দেয় না। তাহলে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস বি এন্ড সি, ঠিক আছে, এটা স্পেশালি মাথায় রাখবো, আর আদার্স গুলা রিডিং করে না। এর মধ্যে যেমন সিস্টিক ফাইব্রোসিস করতে পারে, এখানে জেনেটিক কজ গুলা করতে পারে, এগুলো একটু রিডিং করে নিবেন। ইভেন কার্ডিয়াক প্রবলেম হলেও সেখান থেকে কার্ডিয়াক সিরোসিস নামক একটা টার্ম কিন্তু আছে, হয়তো অনেকে শুনে থাকবেন, যে কার্ডিয়াক হেপাটোপ্যাথি হইতে পারে, কার্ডিয়াক হেপাটিক কনজেশন হয়, সেখান থেকেও সিরোসিস। লং টার্ম কার্ডিয়াক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যার লং স্ট্যান্ডিং আছে, তার ক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক সিরোসিস হইতে পারে। ওকে, তাহলে কার্ডিয়াক প্রবলেমেও সিরোসিস হয়, এই কথাটা একটু মনে রাখবো। আদার্স গুলো একটু রিডিং করে নিবেন, অলরেডি আপনারা জানেন। ওকে, এইদিকে খুব স্পেশাল কিছু নেই। আমরা চলে আসি ক্লিনিক্যাল ফিচারস অফ হেপাটিক সিরোসিস। হেপাটিক সিরোসিসের ক্লিনিক্যাল ফিচার বাই স্টিগম্যাটা অনেক সময় পরীক্ষায় দেয়, তাহলে একবার আমরা জানি যে আমাদের 5th ইয়ারের সাথে খুব কমন পছন্দের কোশ্চেন ছিল যে আমরা মুখে কি দেখবো,
আমরা চেস্টে কি দেখবো, আমরা হাতে কি দেখবো, ঠিক আছে? তাহলে আমাকে বলেন তো কোন একটা পেশেন্টের হাতে সিএলডির কি কি ফিচার আমি পাবো যদি পরীক্ষা আসে? তাহলে ক্লাবিং থাকতে পারে, লিউকোনিয়া থাকতে পারে, আচ্ছা ক্লাবিং থাকতে দুবাইটান পারে, okay? কন্ট্রাস্টার থাকতে পারে, হ্যাঁ, আর পামারের তার আমার ইরেকশন পামারি রেডিয়াম থাকতে পারে। ওকে, আচ্ছা তাহলে মোটামুটি এই জিনিসগুলা পাবো। মেইলের ক্ষেত্রে যেটা হয়, গাইনোকোমেশিয়া হয়, টেস্টিকুলার অ্যাট্রফি হইতে পারে, আর ইম্পোর্টেন্স ডেভেলপ করতে পারে। আর ওমেনের ক্ষেত্রেও তার হচ্ছে রেগুলেশনটা ঠিক মতো হয় না, সো তার ক্ষেত্রে ব্রেস্ট অ্যাট্রফি, ইরেগুলার মেনস্ট্রুয়েশন, অ্যামেনোরিয়া হতে পারে। ওকে, তাহলে এগুলো আমরা অলরেডি জানি। যেটা একটু মনে রাখবো সেটা হচ্ছে যে এই যে টেলাঞ্জেক্টেশিয়া, স্পাইডার টেলাঞ্জেক্টেশিয়া বা স্পাইডার নেভি যেটাকে আমরা বলি, এইটা গাইনোকোমেশিয়া, এই দুটো জিনিস বেশি বেশি হয় কোন ক্ষেত্রে? অ্যালকোহল রিলেটেড সিরোসিসের ক্ষেত্রে। ওকে, আচ্ছা। আর আরেকটা কথা সেটা হচ্ছে, আরেকটা টার্ম প্রায়ই দেখবেন যে স্যাররা ইউজ করেন, সেটা হচ্ছে ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ। অনেক ক্ষেত্রে আমরা বিষয়টা বুঝি না যে স্যাররা বলতেছেন, হয়তো স্যাররা বলছেন যেহেতু কঠিনই কিছু একটা হবে হয়তো বা। সো ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ বলতে কথাটা মানেটা কি? কম্পেনসেটেড আর ডিকম্পেনসেটেড, কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ করা, ডিকম্পেনসেটেড মানে এমন একটা অবস্থা যেখানে আর ক্ষতিপূরণ করতে পারবে না। তো লিভারে ধরেন সিরোসিস আছে বা সিএলডি আছে কোন একটা পেশেন্ট, তার ক্ষেত্রে তার বডির মেকানিজম গুলা সুন্দর করেই হচ্ছে, তার ক্ষেত্রে স্পেশাল কোনো মেজর প্রবলেম তৈরি হয় নাই, তাহলে এটাকে আমরা বলবো কম্পেনসেটেড লিভার ডিজিজ। কিন্তু এরকমের একটা পেশেন্ট, তার ক্ষেত্রে যদি জন্ডিস ডেভেলপ করে যায়, একদম পেটে অ্যাসাইটিস হয়ে গেছে, এনকেফালোপ্যাথি ডেভেলপ করে গেছে, ভেরিসেল ব্লিডিং, দ্যাট মিন্স পোর্টাল হাইপারটেনশন হয়ে তার ভেরিসেল ব্লিডিং ইভেন্ট হয়ে গেছে, তার মানে তার বডির নর্মালি মেকানিজম গুলা তার লিভারের প্রবলেমটাকে কম্পেনসেট করতে পারে নাই, আর নাহলে তো এই সমস্যাগুলো হইতো না। সো এটাকেই বলা হচ্ছে ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ। তাহলে একটা কোশ্চেন পরীক্ষায় প্রায় প্রায় দিয়ে দেয়, ডিকম্পেনসেটেড লিভার ডিজিজের ফিচার কোনগুলা। তাহলে এরকমের দিয়ে দিলে অনেকে কি করে, কি বুঝে না, তারা দেখা যায় যে সিএলডির ফিচার এগুলো সব দিয়ে দেয়। ওকে, যে হেপাটিক সিরোসিসের যা ফিচার আছে সবগুলোর মধ্যে ট্রু দাগায় দিয়ে আসে। এখন বলেন পরীক্ষায় যদি আসে ডিকম্পেনসেটেড লিভার ডিজিজের ফিচার ডুপেন্ট্রান্স কন্ট্রাকচার, তাহলে ট্রু দিব না ফলস দিব? ফলস। ফলস। পামারি এক্সেমা False. ফলস। ইসোফেজিয়াল ভ্যারিস রাপচার, ট্রু। True. ট্রু। অ্যাসাইটিস, ট্রু। ট্রু। তাহলে এইভাবে কিন্তু চিন্তা করে দিব যে এই চারটা জিনিস যদি থাকে, তার মানে রোগীর বডি মেকানিজম আর লিভারের এই চেঞ্জটাকে কম্পেনসেট করতে পারছে না, তখনই এটাকে বলা হয় ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ। ওকে, তাহলে এখন আমরা সারা যে ইউজ করে, আপনিও ইউজ করতে পারবেন। কোন একটা পেশেন্ট পেট ফুলে গেছে, সিএলডি পেশেন্ট তো পেট ফুলা নিয়ে আসে তাই না, অ্যাসাইটিস নিয়ে আসছে, তাহলে এটাকে আমরা কি ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ বলতে পারি না? চাইলেই পারি কি পারি না? হ্যাঁ, অবভিয়াসলি পারি। তো অনেক স্যাররা খুব সুন্দর করে এই টার্মটা ইউজ করেন, অনেক ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই যে ডিকম্পেনসেটেড বলতেছে, আবার মাঝে মধ্যে ক্রনিক লিভার ফেলিওর বলতেছে, আসলে কি? ওকে, আচ্ছা, তার মানে ক্রনিক লিভার ফেলিওর, হেপাটিক সিরোসিস সবগুলোর মধ্যে ডিকম্পেনসেটেড লিভার ডিজিজের ফিচারও থাকতে পারে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় অ্যানিমিয়া। তো এক স্টুডেন্ট আমাকে বললেন যে ভাই, যে অ্যানিমিয়া মানে রেসিডেন্সির স্টুডেন্ট বলছেন যে ভাই অ্যানিমিয়া হয় সিএলডির পেশেন্টে কি কি কারণে? তো আমি বললাম যে ভাই সাধারণত ক্রনিক ডিজিজ, যেহেতু অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ হবে ক্রনিক ইনফ্লামেশনের জন্য, আর আরেকটা হইতে পারে যে যেহেতু ওনার জিআই ব্লাড লসের একটা হিস্ট্রি থাকে, সো ক্রনিক ব্লাড লসের জন্য হইতে পারে। তো তারপর উনি আমারে বললেন যে হিমোলাইসিস, বোন ম্যারো সাপ্রেশন এগুলাতে ট্রু দিছে। তো আমারও তখন একটু খটকা লাগছিল, পরে আমি ডিভিশন ঘাটায় ঘাটায় যখন পড়লাম, পরে দেখলাম এখানে সুন্দর করে এই কথাটা লেখা আছে যে ক্রনিক ইনফ্লামেশন বা ক্রনিক ব্লাড লসের জন্য তো অবশ্যই হবে, পাশাপাশি হিমোলাইসিসও হতে পারে, কারণ ওই যে লিভারে বিভিন্ন টক্সিন গুলা যেগুলো বের হয়ে যাওয়ার কথা ছিল, হতে পারছিল না, সেগুলো আরবিসি কে ব্রেকডাউন করে ফেলতে পারে। ইভেন সেই টক্সিন গুলা কি করবে? বোন ম্যারো সাপ্রেশনও করতে পারে। তার মানে বোন ম্যারো সাপ্রেশন, হিমোলাইসিস এগুলো কিন্তু অ্যানিমিয়ার একটা কজ হবে সিএলডি পেশেন্টের ক্ষেত্রে। ওকে, তাহলে সিএলডি পেশেন্টের অ্যানিমিয়া কেন কেন হয়, এখানে টান দিয়ে লিখে রাখেন এমসিকিউ, তাহলে এমসিকিউ তে এটা কোশ্চেন আসে। ওকে, আচ্ছা, তাহলে নিউট্রিশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে নিউট্রিশন অফ সিরোসিস, সিরোসিসের পেশেন্টের মেল নরিশ থাকে, সো নিউট্রিশনটা যাতে ঠিক মতো মেনটেন করে এটা আমরা চেষ্টা করব। কমপ্লিকেশন আছে কিনা দেখতে হবে। সিএলডি পেশেন্ট পেলে আমার কিন্তু তার মাস্ট এন্ডোস্কোপি করতে হবে, তার
পোর্টাল হাইপারটেনশনের ফিচার থাকুক বা না থাকুক, এটা একটা স্ক্রিনিং টেস্ট, যে এন্ডোস্কোপি করে যদি ইসোফেজিয়াল ভেরিসিস আমি পাই, তাহলে আমি একটা স্টেপ আগে থেকে নিয়ে রাখতে পারবো যাতে সেটা রাপচার হয়ে কমপ্লিকেশন ডেভেলপ করতে না পারে। ওকে। আর সিএলডির পেশেন্টের যেহেতু তার লিভারে প্রবলেম, সো ভিটামিন ডি, যেহেতু এটা ফ্যাট সলিউবল ভিটামিন, লিভারে যে রিজার্ভ থাকতো যে ADB12, তাই না, ডিটা লিভারে তো স্টোর থাকে, সো সেটা স্টোর ঠিক মতো থাকবে না, সো অস্টিওপোরোসিস হওয়ার রিস্কটা কিন্তু একটু বেশি থাকবে, সো পেশেন্টের ফ্র্যাকচার হওয়ার রিস্কটাও বেশি থাকবে। ওকে। আর প্রগনোসিসে আমরা তো জানি ডিকম্পেনসেটেড যদি লিভার ডিজিজ হয় তার মানে প্রগনোসিস খারাপ। আর এমনিতে আমরা কি কি টেস্ট দেখে বুঝতে পারি, যেমন বিলিরুবিন অনেক বেশি বেড়ে গেছে, অ্যালবুমিনটা অনেক কমে গেছে, প্রোথুমিন টাইমটা অনেক বেশি, কিডনি ডিসফাংশন শুরু হয়ে গেছে, তার মানে হেপাটোরেনাল সিনড্রোম শুরু হয়ে গেছে, সাথে হাইপোন্যাট্রিমিয়া আছে, তার মানে এনকেফালোপ্যাথি হওয়ার রিস্কটাও বেশি। সো ওভারঅল এই জিনিসগুলো থাকলে প্রগনোসিস হবে খারাপ। ওকে। তাহলে প্রগনোসিস হবে খারাপ কোন কোন টেস্ট দেখে আমি বুঝবো, এই টেস্টগুলো দেখে বুঝবো, একবার রিডিং করবেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে প্রগনোসিস বোঝার জন্য কোন কোন ক্লাসিফিকেশন করে, জাস্ট নামটা মনে রাখেন, ভিতরে এগুলো আসলে মনে থাকবে না, পরীক্ষা আসেও না। চাইল্ড পক্স ক্লাসিফিকেশন ফর প্রগনোসিস অফ সিরোসিস, ঠিক আছে। তো আমি মনে রাখতাম এমবাপ্পেরে দিয়ে, এমবাপ্পে মনে হয় মোটামুটি সবাই চেনেন যারা একটু ফুটবল খেলা দেখেন। সো এই বি দিয়ে মনে রাখি যে এখানে বিলিরুবিন দেখা হয়, এ দিয়ে অ্যালবুমিন দেখা হয়, পি দিয়ে হচ্ছে প্রথমিন টাইম, আর সরি এ দিয়ে অ্যাসিডিটিস, আর একটা পি দিয়ে প্রথমিনটা, আরেকটা পি দিয়ে প্রোটিন, প্রোটিন কোনটা অ্যালবুমিন, আর ই দিয়ে এনকেফালোপ্যাথি। সো কোন কোন জিনিসগুলো দেখা হয় স্কোর করার জন্য, এই কথাটা আমরা মনে রাখবো যে 7-এর চেয়ে কম মানে অতটা খারাপ না, 7 থেকে 9 মানে মাইল্ড খারাপ, আর 9-এর চেয়ে বেশি মানে বেশি খারাপ রোগী। ওকে। তাদের সার্ভাইভাল রেটটাও কম থাকবে, ঠিক আছে। এই কথাটাই এখানে বোঝাতে চাচ্ছে আর কি। তাহলে এই চাইল্ড পক্স ক্লাসিফিকেশন জাস্ট নামটা একটু মনে রাখবো যে হ্যাঁ এটা প্রগনোসিস বোঝার জন্য করা হয়, এই কথাটা মনে রাখতে পারলেই চলবে। এরপরে চলে আসি পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশন, পোর্টাল হাইপারটেনশনের ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট কমন কজ কি আমাকে বলেন তো? Schistosomiasis. Schistosomiasis. আচ্ছা ঠিক আছে, সবাই তো পেরে গেছেন, সবাই মনে হয় অলরেডি পড়ছেন, অনেক পড়াশোনা করছেন। তো সিস্টোসোমিয়াসিস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে কমন, কিন্তু যদি আসে বাংলাদেশে পোর্টাল হাইপারটেনশনের মোস্ট কমন কজ কি, তাহলে অ্যানসার কি হবে? Cirrhosis. ডিউ টু Cirrhosis due to hepatitis. Chronic viral hepatitis. Hepatitis. ভাইরাল হেপাটাইটিস কোনটা, বি না সি? B. B. বি। বি। ওকে। আচ্ছা, আবার বলি আমার লাইফের কাহিনী, তাহলে মনে থাকবে আপনাদের যে সিএলডি পেশেন্ট, সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, এরকমের একটা পেশেন্ট ভর্তি দিছি। ভর্তি দেওয়ার পরে পরে ওই যে সিএ ভাইয়া উনি জিজ্ঞেস করলেন যে ভর্তি দিছিস, তাহলে কি কি পাইছিস ফাইন্ডিং আমরা বলতো। তা আমি মোটামুটি কিছু বললাম, কিছু আমি চোখের সামনে দেখছি, অ্যাসাইটিস আছে, এই আছে, সেই আছে, স্টিগমাটা কিছু বললাম। ভাইয়া জিজ্ঞেস করলেন আর কি পাইছিস, তা আমি বলতেছি স্টিগমাটা অফ সিএলডি তে যা যা মনে আছে মোটামুটি বলতেছি, ইভেন টেস্টিকুলার অ্যাট্রফিও বলে ফেলছি, তো আমি তার টেস্টিস দেখিনি, পালপেটও করিনি। সো বলতেছি, ভাই খালি বলেন আর 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 কি পাইছি। তো শেষে ভাইয়া বললেন, আমি তার বলতে পারতেছি না, ভাইয়া বললেন যে তুই পেশেন্টের অ্যাবডোমেনটা ভালো করে। ভাইয়া শোনা যায় না। এখনো আসে নাই, তবে শোনা যাচ্ছে না ভাইয়া, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ওই পেশেন্টের ক্ষেত্রে আমি স্প্লিনটা পেলাম, সেটা রাইট আম্বিলিকাল ফোসা পার হয়ে রাইট আইলিয়াক, মানে আম্বিলিকাস পার হয়ে রাইট আইলিয়াক ফোসার দিকে চলে আসতেছে, আম্বিলিকাসটা পার হয়ে গেছে আর কি, লেফট সাইড থেকে ডিরেকশন আম্বিলিকাসের দিকে থাকে না, রাইট আইলিয়াক ফোসা বরাবর স্প্লিনের। সো স্প্লিনোমেগালি ছিল। তারপর ভাইরে যে বললাম যে ভাই ওনার অ্যাথলেটিক্সের সাথে সাথে পেটের মধ্যে আমি স্প্লিনোমেগালি পাইছি, তো তখনই ভাইয়া বললেন যে তুই যে পোর্টাল হাইপারটেনশন বলতেছিস, তাহলে তার মোটামুটি শিওর যে স্প্লিনোমেগালি পাওয়া যাবে, স্প্লিনোমেগালি ছাড়া পোর্টাল হাইপারটেনশন আমাদের পক্ষে বলাটা টাফ। ওকে। সো মনে রাখবো স্প্লিনোমেগালি ইজ আ কার্ডিনাল ফাইন্ডিং অফ পোর্টাল হাইপারটেনশন। তাহলে পরীক্ষায় এসবিআই কোশ্চেন আসে হুইচ ইজ দ্য কার্ডিনাল ফাইন্ডিং অফ পোর্টাল হাইপারটেনশন, তাহলে অ্যান্সার কি হবে? স্প্লিনোমেগালি, হেপাটোমেগালি না কিন্তু আবার স্প্লিনোমেগালি। ওকে। আচ্ছা, তাহলে এইখানে খেয়াল করি পোর্টাল হাইপারটেনশনের ক্লাসিফিকেশন।
তাহলে এই ক্লাসিফিকেশন থেকে পরীক্ষায় বেশ কিছু কোশ্চেন আসে। তাহলে ক্লাসিফিকেশন গুলো আমরা একটু খেয়াল করব যে পোর্টাল হাইপারটেনশন কথাটার মানেটা কি। মানে হচ্ছে ধরেন পোর্টাল ভেনের মধ্যে প্রেসার ছিল 5 থেকে 6 নরমালি, সেই প্রেসারটা যদি 10 অতিক্রম করে যায় তখন ওইটাকে আমরা বলবো পোর্টাল হাইপারটেনশন। ওকে, আর সেটা যদি 12 অতিক্রম করে যায় তাহলে সাধারণত ইসোফেজিয়াল ভ্যারিসেস ডেভেলপ করতে পারে, সেখান থেকে সেটা রাপচারও হয়ে যেতে পারে। ওকে, পোর্টাল ভেইনের মধ্যে প্রেসারটা বেড়ে যাওয়া, এটা কি আমরা বলি পোর্টাল হাইপারটেনশন। ওকে, কেন হইতে পারে? যে কোনো কারণে লিভারের এদিকে যদি ব্লাড ফ্লোটা হ্যাম্পার্ড হয়, ব্লাডটা এই যে পোর্টাল ভেইন দিয়ে সোজা যেতে না পারে, তখনই পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করবে। এখন খেয়াল করি প্রি হেপাটিক প্রি সাইনোসয়েডাল, এটা পরীক্ষা আসে না, তবে একটু জেনে রাখবো যে এই সমস্যাটা নামই তো প্রি হেপাটিক, তার মানে এই সমস্যাটা লিভারে না, লিভারের আগের কোন একটা জায়গায়। তার মানে লিভারের আগে কি আছে? পোর্টাল ভেইন। তো পোর্টাল ভেইনের মধ্যে যদি কোনো থ্রোম্বোসিস হয়ে থাকে, প্রোকোয়াগুলোপ্যাথি থাকে, ওকে, পোর্টাল ভেইনের মধ্যে একটা সিরোসিস হয়ে আছে, এইখানে বন্ধ, তাহলে ব্লাড এসে এখানে জমতে থাকবে, যখনই জমতে থাকবে তখন হাইপারটেনশন ডেভেলপ করবে, এটাকে আমরা বলবো প্রি হেপাটিক প্রি সাইনোসয়েডাল। তাহলে সমস্যাটা পোর্টাল ভেইনের মধ্যে বা ট্রমা বা সার্জারির কারণে হইতে পারে, মেইনলি লিভারের আগে হবে। এরপরে ইন্ট্রাহেপাটিক প্রি সাইনোসয়েডাল, লিভারের মধ্যে কিন্তু এখনো সাইনোসয়েডের মধ্যে সমস্যা হওয়া শুরু হয় নাই। তাহলে এর মেইন কারণ হচ্ছে সিস্টোসোমিয়াসিস, আদার্স কারণগুলো একটু রিডিং করে নেবেন। এরপরে সাইনোসয়েডাল, যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ওকে, তো সাইনোসয়েডালটা আমি মনে রাখি, সাইনোসয়েডের মধ্যে এই সিরোসিস হয়ে বা কোনো কারণে বন্ধ হয়ে গেলে ফ্লোটা ঠিক মতো যাচ্ছে না, পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করবে। তাহলে এটা আমি মনে রাখি এইভাবে যে কোন ক্ষেত্রে যদি সেল ডিভিশন বেড়ে যায় প্লাস সিস টাইপের বা নোডিউল টাইপের হয়, মানে সিস টাইপের ফর্মেশন হয়, মানে এখানে লিখে রাখেন সাইনোসয়েডাল মানে হচ্ছে সেল ডিভিশন প্লাস সিস্ট। ওকে, তাহলে এটা যদি মনে রাখা যায় তাহলে সাইনোসয়েডালের কজগুলো মনে রাখা খুবই সহজ। দেখেন নামই সাইনোসয়েডাল সিরোসিস, নামের মিল আছে, তাই না? তো সাইনোসয়েডালের মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে সিরোসিস, এটা মনে রাখবো। আর এরপরে দেখেন পলিসিস্টিক, ওই যে বলছি যে সিস্ট যদি থাকে সেটাতে হয় পলিসিস্টিক লিভার ডিজিজের ক্ষেত্রে হইতে পারে। নোডুলার রিজেনারেটিভ হাইপারপ্লাসিয়া, হাইপারপ্লাসিয়া মানে কি? সেল ডিভিশন বেশি বেশি হচ্ছে, তো সেল ডিভিশন বেশি বেশি হলে সাইনোসয়েডাল প্রবলেম হবে। মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্ট ডিজিজ, দেখেন মেটাস্টেসিস, ম্যালিগন্যান্সির যদি কোনো একটা ম্যালিগন্যান্ট সেলে মেটাস্টেসিস হয়, মানে সে লিভারে এসে সে আবার কি করতেছে? সেল ডিভিশন করে করে সংখ্যা বাড়াচ্ছে ক্যান্সার সেলগুলা, সো সেটা সেখানেও তো সেল ডিভিশন হচ্ছে, তাই না? দূরবর্তী কোন একটা জায়গায়। সো সোজা কথা সিস্ট প্লাস সেল ডিভিশন, আর সিরোসিস তো আছেই, তাই না? তাহলে এগুলা হইলে আমরা এটাকে বলবো সাইনোসয়েডাল পোর্টাল হাইপারটেনশন। তাহলে পরীক্ষায় আসে সাইনোসয়েডাল পোর্টাল হাইপারটেনশনের এমসিকিউ কোনগুলা। তাহলে পরীক্ষায় যদি ইন্ট্রাহেপাটিক প্রি সাইনোসয়েডাল আসে তাহলে আমি এটা জানি, বাকিগুলা জানি, নিচেরটাও জানি, তাহলে তখন এটা অ্যান্সার দিয়ে দিতে পারবো ইজিলি, জাস্ট একটু রিডিং করে নেবেন। আর এখানে ইন্ট্রাহেপাটিক পোস্ট সাইনোসয়েডাল ভেনো-অক্লুসিভ ডিজিজ। আর লাস্টলি যেটা একবার এসবিএ তে আসছিল সেটা হচ্ছে পোস্ট হেপাটিক পোস্ট সাইনোসয়েডাল পোর্টাল হাইপারটেনশন। এর কজ কি? একদম পোস্ট সাইনোসয়েডের পরে লিভার থেকে বের হয় কি? হেপাটিক ভেইনটা। এই হেপাটিক ভেইনের মধ্যে কোন একটা থ্রোম্বোসিস বা কোন একটা প্রবলেমের কারণে যদি ব্লাড ফ্লো না হয়ে এখানে ব্লাড জমে জমে পোর্টাল ভেইনে প্রেসারটা বেড়ে যায়, হাইপারটেনশন হয়, ওটাকে আমরা বলবো পোস্ট হেপাটিক পোস্ট সাইনোসয়েডাল। ওকে, যেটা এক্সাম্পল কি বাটচিয়ারি সিনড্রোম বা শর্ট হচ্ছে বিসিএস। এটা আমি মনে রাখি এইভাবে, দেখেন দুই জায়গায় পোস্ট আছে, পোস্ট পোস্ট। আর বিসিএস, এই যে বিসিএস চাকরি যেটা বলেন, বিসিএস চাকরি হচ্ছে ডাক্তারদের জন্য পোস্টের খেলা, তাই না? এই পোস্টের জন্য কত কারাকারি মারামারি, পোস্টের জন্য গুতাগুতি, তাই না? ডিজি হেলথে কত দৌড়াদৌড়ি। সো বিসিএস হচ্ছে পোস্টের খেলা, মনে রাখবেন বিসিএস হচ্ছে পোস্ট পোস্ট, ডাবল বার পোস্ট থাকলে সেটার অ্যান্সার দিবেন বিসিএস বা চেরি সিনড্রোম, পোস্ট হেপাটিক পোস্ট সাইনোসয়েডাল। আচ্ছা, এরপরে কমপ্লিকেশন অফ পোর্টাল হাইপারটেনশন, এইটাও পরীক্ষায় অনেক বেশি আসে। পোর্টাল হাইপারটেনশন হলে ওই যে ইসোফেজিয়াল ভ্যারিসেস ডেভেলপ করতে পারে, সেটা রাপচার হয়ে যেতে পারে, কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি হয়, একটু সামনে আমরা পাবো। স্প্লিনটা বড় হয়ে যায় যেহেতু পোর্টাল ভেইনের মধ্যে ব্লাড যেতে পারছে না, পোর্টাল ভেইনে ব্লাড আসতে হচ্ছে স্প্লেনিক ভেইন থেকে, সোলটা স্প্লেনিক ভেইনের মধ্যে ব্লাড চলে গিয়ে ওটা স্প্লিনটাকে বড় করে ফেলবে, হাইপার স্প্লিনিজম হবে। আর স্প্লিন যখন বড় হয়ে যায়, স্প্লিনের মধ্যে দিয়ে তো আমরা জানি রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের মাধ্যমে ব্লাড সেলস গুলা ভেঙে যায়। স্প্লিন বড় হইলে
বলেন তো ব্লাড সেলস গুলা বেশি বেশি ভাঙবে নাকি কম কম ভাঙে? বেশি ভাঙবে। বেশি ভাঙবে। বেশি ভালো। বেশি ভাঙে, তখন কিন্তু প্লেটলেটটা কম পাওয়া যেতে পারে, ওকে, আরবিসিটা কম পাওয়া যেতে পারে, এরকমের আমরা মনে রাখবো। আর এটা যেহেতু ক্রনিক ডিজিজ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এই ক্ষেত্রে থাকতে পারে, যেহেতু কিছু ব্লাড লসও হয়, কিছু কিছু রেনাল ফেলিওর হইতে পারে। আমরা তো অলরেডি বলে ফেলছি হেপাটোরেনাল সিনড্রোম যেটা হেপাটিক এনকেফালোপ্যাথি হইতে পারে, ওকে। তাহলে পোর্টাল হাইপারটেনশনের কমপ্লিকেশন গুলা খুব ভালো করে আমরা মনে রাখবো, এটা পরীক্ষা আসে। বলেন ক্যাপুট মেডুসা ইজ এ কমপ্লিকেশন অফ পোর্টাল হাইপারটেনশন, এটা কি ট্রু হবে না ফলস হবে? ট্রু। ট্রু। অবভিয়াসলি ট্রু, ট্রু। অবভিয়াসলি ট্রু, ওকে। এটা তো এক ধরনের ভ্যারিসিয়াল, মানে ভ্যারিসিয়াল ব্লিডিং হইতে পারে, ভ্যারিসেস তৈরি হয়, তাই না? আচ্ছা, এই পোর্টাল হাইপারটেনশন হলে অবশ্যই আমার কি দেখতে হবে, সেটা হচ্ছে এন্ডোস্কোপি। এই যে থ্রম্বোসাইটোপেনিয়া কেন হয় আমরা বুঝলাম, ওই যে হাইপারস্প্লেনিজমের কারণে। আর এন্ডোস্কোপি আমরা অবশ্যই 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 পোর্টাল হাইপারটেনশনের একটা পেশেন্টের এন্ডোস্কোপি করতে হবে, মোস্ট ইউজফুল ইনভেস্টিগেশন, ওকে। কারণ তার ভ্যারিসেস আছে কিনা দেখবো, দেখে আমরা মেজারমেন্ট নিতে পারি যাতে কমপ্লিকেশনটা ডেভেলপ না করে। প্রিভেনশন, তাহলে পরীক্ষায় খুব ভালো করে খেয়াল করব যে পরীক্ষায় অনেক সময় পোর্টাল হাইপারটেনশন দিয়ে বলে প্রিভেনশন, নাকি ভ্যারিসেল ব্লিডিং দিয়ে বলে ইমিডিয়েট ম্যানেজমেন্ট। তাহলে এটা খেয়াল রাখবো যে প্রিভেনশন যদি বলে, প্রিভেনশন আমরা করব হচ্ছে বিটা ব্লকার দিয়ে, ওকে। যেমন প্রোপানোল, ন্যাডোলল, কার্বিডেলল, নামগুলো একটু মার্ক করে রাখি, তবে মেইন কথা হচ্ছে বিটা ব্লকার, ঠিক আছে? আচ্ছা, আর ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ভ্যারিসিয়াল ব্লিডিং, অ্যাকিউট ভ্যারিসিয়াল ব্লিডিং এর ম্যানেজমেন্ট যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা সোজা কথা এবিসিডি ম্যানেজমেন্ট, যেটা যে বক্সটা দেখলে আমাদের জন্য ইজি হবে, যে পেশেন্ট আসলো তাকে আমরা রিসাসিটেট করব, ইন্ট্রাভেনাস ফ্লুইড দিব, আর এরপরে হচ্ছে ভ্যাসোপ্রেসর আমরা দিতে পারি টার্লিপ্রেসিন। এই টার্লিপ্রেসিনের মেকানিজম অফ অ্যাকশন কেউ কি আমাকে বলতে পারেন? অ্যাসাইটিস এর মেইন ফ্যাক্টর কি, এটা আমাকে বলেন। কনস্ট্রিকশন স্প্ল্যাঙ্কিং ভ্যাসোডাইলেশন ডিউ টু নাইট লস। ভ্যাসোডাইলেশশন করে। আর এই টার্লিপ্রেসিনটা তাহলে উল্টা কাজ করবে, স্প্ল্যাঙ্কিং ভেসো কনস্ট্রিকশন হবে, ওকে। তাহলে এটা ওইটার উল্টা কাজটা করে আমার অ্যাসিডিস কমায়, আমার হাইপারটেনশনটা কমায়, পোর্টাল হাইপারটেনশনটা কমায়, ব্লিডিংটাকে একটু কমানোর চেষ্টা করবে, ওকে। আচ্ছা, অনেক ক্ষেত্রে টার্লিপ্রেসিন না পাওয়া গেলে সেই ক্ষেত্রে আমরা সোমাটোস্টেরিন অ্যানালগ অক্সিওটাইড দিতে পারি, ওকে। বাট এটা জেনে রাখবো ভ্যাসোপ্রেসর আমরা দিলাম। এছাড়া সাথে সাথে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিব, আর অবশ্যই ইমার্জেন্সি এন্ডোস্কোপি মাস্ট আমার করতে হবে। যদি ভ্যারিসিয়াল ব্লিডিং নিয়ে আসে, আমরা এন্ডোস্কোপি করে ব্যান্ড লাইগেশন করি, ঠিক আছে। আর পিপিআই দিব সাথে, আর এনকেফালোপ্যাথি যাতে ডেভেলপ না করে বা খারাপ না হয়, ল্যাকটুলুজ আমরা দিব। তাহলে বিষয়টা এরকমের যে আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসে হেমাটেমেসিস নিয়ে আসলো, রোগীর সমস্যা কি, রোগীর রক্ত বমি হচ্ছে, কালো পায়খানা হচ্ছে, এরপরে রোগীকে আমরা দেখি, জিজ্ঞাসা করি তার লিভারের সমস্যা আছে কিনা, ওকে, যে তার আর কি সমস্যা ছিল, লিভারের সমস্যা বা আলসারের সমস্যা ছিল কিনা। তো প্রথমে বললো যে না, তার লিভারের সমস্যা আছে, বা আপনি দেখলেন তার পেটটা ফুলা। অনেক ক্ষেত্রে কিন্তু এটা ফার্স্ট প্রেজেন্টেশনে হইতে পারে যে রোগী ইগনোর করে গেছে, কবিরাজ দেখাইছে, বুঝতে পারে নাই। তো পেট ফুলা, তার স্টিগমেট অফ সিএলডি আছে, তখন আপনি ধরেই নিলেন যে এটা ইসোফেজিয়াল ভ্যারিসেস। তখন আপনি আইভি ফ্লুইড দিলেন, সাথে ভ্যাসোপ্রেসর টার্লিপ্রেসিন দিতে পারেন, ওকে, যদি অ্যাভেলেবল আপনার এলাকায় থাকে। আর খুব দ্রুত রোগীকে আমরা ওই যে গ্যাস্ট্রোএন্টারোলজিতে একটা কল লিখে দেই এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন করার জন্য, রোগীকে কিছুটা রিসাসিটেট করে, ঠিক আছে। এইটি হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে একটা কথা পরীক্ষা আসে, সেটা হচ্ছে হেমাটেমেসিস, হেমাটেমেসিস প্লাস সিএলডি ফিচার, হেমাটেমেসিস প্লাস সিএলডি ফিচার। সেই ক্ষেত্রে আমার একেবারে ইমিডিয়েটলি কি দিব আমি, আইভি টার্লিপ্রেসিন। হেমাটেমেসিস প্লাস পিইউডি, পিইউডি ফিচার, আইবিপিআই দিব। এটা কি জানেন কতটুকু পিপিআই দেই? একদম স্টেট দেই যে প্রথমে 80 মিলিগ্রাম, 80 মিলিগ্রাম, তার মানে 2 ভায়াল একেবারে দিয়ে দিবেন সাথে, ওকে। আচ্ছা, তাহলে এটা একটু লিখে রাখেন, এটা এসবি এর কোশ্চেন আসে পরীক্ষায়, দিয়ে দেয় হেমাটেমেসিস নিয়ে আসছে, আর খেতে দিয়ে তার পিরিয়ডিক এপিগ্যাস্ট্রিক পেইন থাকে, যেটা ফুড খেলে বাড়ে, এরকমের দিয়ে দেয়, ঠিক আছে। এরকমের দিয়ে তখন তার ক্ষেত্রে ইনিশিয়াল ম্যানেজমেন্ট চয়েস কি হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দিব আইভি ওমিপ্রাজল বা পিপিআই, আর এই ক্ষেত্রে আইভি টার্লিপ্রেসিন, ওকে। কিন্তু আমাদের আলটিমেট চয়েস কি, আলটিমেট চয়েস অবশ্যই 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 আমার এন্ডোস্কোপি করতে হবে,
ওকে, এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন, যে ইবিএল আমরা করি, তাই না? সো আলটিমেট চয়েস হচ্ছে আমাদের এই ব্যান্ড লাইগেশন করা। ব্যান্ড লাইগেশন করার পরেও যদি রোগী এটা খুব না কমে, এরপরে আমরা বেলুন ট্যাম্পনের ইউজ করি। মিনেসোটা, ওকে, একটা জায়গার নাম ইউএসএ, তাই না? মিনেসোটা টিউব দিয়ে করতে পারি, জাস্ট জেনে রাখা। আর এরপরেও যদি কাজ না হয় তাহলে আমরা টিপস করব, জাস্ট হেডলাইন, ভিতরে তেমন কিছু আসলে দরকার নেই। তাহলে বুঝা গেল আমাদের অ্যাপ্রোচটা কি হবে। এই যে দেখেন অ্যাপ্রোচ এখানে দিয়ে দিছে, ভেরিসিয়াল ব্লিডিং, আইভি টাইলিপ্রেসিন দিয়ে দিব, অ্যান্টিবায়োটিক প্রোফাইলেটিক দিয়ে দিতে পারি। এরপরে আমরা এন্ডোস্কোপি করব। যদি ভ্যারিসেস থাকে তাহলে সাথে সাথে আমি এন্ডোস্কোপিক, ওই যে ভ্যারিসিয়াল ব্লিডিং এর স্ক্লেরোথেরাপি বা ব্যান্ড লাইগেশন এগুলা করব। ওকে, আর যদি না হয় ভ্যারিসেস তাহলে টাইলিপ্রেসিন বন্ধ, যে তাহলে এটা তো ভ্যারিসেসের জন্য না, অন্য কারণে হচ্ছে। ওকে, আর যদি ভ্যারিসেস থাকে তাহলে তো ইবিএল আমরা করব। এরপরে হেমাটোডেমাইসিস যদি থাকে তাহলে টাইলিপ্রেসিন কন্টিনিউ করে যাব, বিটা ব্লকার দিব। এরপরে আমার নেক্সট স্টেপ গুলো আমরা বেলুন ট্যাম্পনের টিপস এগুলো আস্তে আস্তে করতে থাকবো। ওকে, তাহলে আর এরপরে হচ্ছে পোর্টোসিস্টেমিক শান্ট সার্জারি আমরা করতে পারি, ইসোফেজিয়াল ট্রান্সেকশন করতে পারি। আচ্ছা, এই নামগুলা হেডলাইন গুলো একটু জেনে রাখবো, এগুলোর মধ্যে বলা হবে। এইখানে খেয়াল করি তাহলে ভ্যারিসিয়াল ব্লিডিং কমানোর জন্য আমাদের ট্রিটমেন্ট চয়েস কি? বিটা ব্লকার। বিটা ব্লকার। এই যে এখানে ভুলটা হয়, এখানে ভুলটা হয়, পরীক্ষায় কোশ্চেন আসে, সিএলডি এর একটা পেশেন্ট হেমাটোমেসিস নিয়ে আসে, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট চয়েস টু প্রিভেন্ট ফার্দার দিস টাইপ অফ অ্যাটাক? তাহলে অ্যান্সার কি হবে? বিটা ব্লকার। বিটা ব্লকার। তাহলে কোশ্চেন খেয়াল করতে হবে যে আমার ইমিডিয়েট ম্যানেজমেন্ট চাচ্ছে নাকি প্রিভেনশন ম্যানেজমেন্ট চাচ্ছে। প্রিভেনশন ম্যানেজমেন্ট চাইলে আমি অ্যান্সার দিব কি? বিটা ব্লকার। বিটা ব্লকার। চাই হচ্ছে ইমিডিয়েট ম্যানেজমেন্ট, তাহলে আইভি টাইলিপ্রেসিন। তারপরে একদম টু দ্য পয়েন্টে যদি বলা হয় যে ম্যানেজমেন্ট চয়েস, সেখানে যদি এন্ডোস্কোপিক কথাটা লাগ থাকে, এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন, ওটা অ্যান্সার দিয়ে আসবে যদি ম্যানেজমেন্ট চয়েস চাই। আচ্ছা, এরপরে কোশ্চেন ছিল একটা ভাইয়া, যদি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বলে তাহলে কি দিব ভাই? ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট এইভাবে বলবে না, ঠিক আছে? কারণ এই ক্ষেত্রে আসলে আমরা রিসাসিটেশনের পার্টি আইভি টাইলিপ্রেসিন চলে আসে, আমাদের অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট হচ্ছে দিতে হয় এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন। আচ্ছা, সো আপনার বুঝতে হবে পরীক্ষায় কিভাবে চাচ্ছে। যদি ইমিডিয়েট বলে, একেবারে ইমিডিয়েট বলে আইভি টাইলিপ্রেসিন। যদি আমার বলে যে ইনিশিয়াল ট্রিটমেন্ট চয়েস, ট্রিটমেন্ট চয়েস আমাদের চয়েসটা কি? আলটিমেট চয়েস কি? ইবিএল। হ্যাঁ, ইবিএল, এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন। বুঝা গেছে? অ্যান্সার এইভাবে দিবেন। ওকে, আচ্ছা, কনজেস্টিভ পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি। ওকে, তাহলে এটা যে ওই যে ব্লাড ফ্লো ঠিক মতো ফ্লো হচ্ছে না, তখন এই ইন্টেস্টাইনে বিশেষ করে স্টমাকে সেখানে একটা কনজেশনের মতো ডেভেলপ করবে, যেটাকে পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথিও বলা হচ্ছে, বা স্নেক স্কিন গ্যাস্ট্রোপ্যাথি বলা হয়। তাহলে এই টার্মটা একটু মনে রাখবি, স্নেক স্কিন গ্যাস্ট্রোপ্যাথি। আমাকে এখন বলেন তো, টাইগার স্কিন মিউকোসা পাওয়া যায় কোন জায়গায়? মেলানোসিস, ল্যাক্সেটিভ অ্যাবুস। আর স্নেক স্কিন গ্যাস্ট্রোপ্যাথি পাওয়া যাবে পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথিতে। কোশ্চেনটা বুঝি নাই। কোশ্চেনটা ছিল টাইগার স্কিন মিউকোসা মেলানোকোলাই বা ল্যাক্সেটিভ মিউজিউসে পাওয়া যায়। ওকে, আচ্ছা, এই যে এরকমের দেখেন সাপের চামড়ার মতো এরকমের পাওয়া যায়। আর আরেকটা বলা হয় যে ওয়াটারমেলন স্টমাক ক্ষেত্রে পাওয়া যায়, এই যে ওয়াটারমেলনের মতো দেখা যাচ্ছে। ওকে, তাহলে দুইটা টার্ম একটু মনে রাখবে, স্নেক স্কিন গ্যাস্ট্রোপ্যাথি, ওয়াটারমেলন স্টমাক, দুইটাই পাওয়া যায় হচ্ছে এই পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথির ক্ষেত্রে। ওকে, সিরোসিসে বিশেষ করে ওয়াটারমেলনটা পাওয়া যাবে গ্যাস্ট্রিক ইন্ট্রাল ভাস্কুলার একটাশিয়া হলে। ঠিক আছে, আচ্ছা যাক, তো এরপরে আমরা চলে আসি ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিসের মধ্যে আমরা জানি যে ভাইরাল হেপাটাইটিসটা এ বি সি ই ডি ই এগুলা দিয়ে হয়, এর ছাড়া তাদেরকে দিয়ে হয়। একবার কোশ্চেন চলে আসছিল এমসিকিউ, তখন আমরা মনে রাখবো সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স, ইয়েলো ফিভার, এগুলো দিয়ে রেয়ারলি হতে পারে। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট বক্স খেয়াল করি, ফিচারস অফ মেইন হেপাটাইটিস ভাইরাস। তাহলে এবার মেইন হেপাটাইটিস ভাইরাসের কি কি ফিচার আমরা পাবো এটা একটু খেয়াল করি। যে প্রথম কথা,
মাইক্রোবায়োলজির জিনিস, এটা হচ্ছে যে এইখানকার কোন ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস, শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস, বাকি সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, এই কথাটা জানতে হবে। ইনকিউবেশন, ইনকিউবেশন এত মুখস্থ রাখার দরকার নেই, বাট ওভারঅল মনে রাখবো এ আর ই এর ইনকিউবেশন পিরিয়ডটা কাছাকাছি ধরনের 2 থেকে 4 সপ্তাহ, 3 থেকে 8 সপ্তাহ। যেগুলা ক্রনিক তাদের ইনকিউবেশন পিরিয়ডটা ইউজুয়ালি একটু বেশি থাকতে পারে, যেমন হেপাটাইটিস বি সি, এটা দেখেন একদম 20 সপ্তাহ পর্যন্ত, আর এটা 26 সপ্তাহ পর্যন্ত। এইভাবে একটু মনে রাখতে পারি ইনকিউবেশনটা। এরপরে এই স্প্রিড থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, এমসিকিউ টাইপের কোশ্চেন আসে। ফিসিসের মাধ্যমে বা ফিকোরাল রুটে কারা কারা স্প্রিড করে বলেন? ফিকোরাল রুটে কারা কারা? এ এবং ই। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে একটা বাচ্চার তার হেপাটাইটিস ডেভেলপ করছে, তাহলে মোস্ট প্রবাবলি এটা কোন ভাইরাস দিয়ে হয়েছে? হেপাটাইটিস এ। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে হেপাটাইটিস ই। ওকে, আচ্ছা। এরপরে ইনজেকশন অফ ইনফেক্টেড মিট, এটা কিন্তু নতুন বইতে নতুন অ্যাড করা হয়েছে এই কনসেপ্টটা, যে মিটের মাধ্যমে ছড়াতে পারে কোনটা, সেটা মনে রাখবো যে ইটা অনেক ক্ষেত্রে এটা মিটের মাধ্যমে ছড়াতে পারে। ওকে, যে যে খাবারগুলা মিটগুলো আমরা খাই, গরু ছাগল, তাদের শরীরে মাংসের মধ্যে চলে যেতে পারে হেপাটাইটিস ইটা। এটা একটা নতুন কনসেপ্ট, তাহলে এটা কিন্তু এসবিআই দিয়ে দিতে পারে যে মিট খাওয়ার হিস্ট্রি ছিল, তার অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস ডেভেলপ করছে, তাহলে এটা কোনটা দিয়ে হওয়ার সম্ভাবনা আছে বেশি, তাহলে হেপাটাইটিস ই। ওকে, আর এছাড়া ব্লাডের মাধ্যমে আমরা অলরেডি জানি যে বি সি ডি এগুলা ব্লাডের মাধ্যমে ছড়ায়। স্যালাইভার মাধ্যমে এটা একটু খেয়াল রাখবো যে স্যালাইভার মাধ্যমে কে ছড়ায়, দেখেন বি সি স্যালাইভার মাধ্যমে ছড়ায়, ওকে ফাইন, কিন্তু এটাও কিন্তু স্যালাইভার মাধ্যমে ছড়ায়, এই কথাটা একটু মাথায় রাখবো যে এটাও স্যালাইভার মাধ্যমে ছড়াইতে পারে। তাহলে এখানে সুন্দর করে স্যালাইভার পাশে লিখে রাখতে পারি, সেটা হচ্ছে এ বি সি। ওকে, সেক্সুয়াল ট্রান্সমিশন হয় কাদের সেটা আমরা জানি, বিসিডি এগুলার হয়। এ আনকমনলি হইতে পারে, বিশেষ করে গেদের মধ্যে হয়, মেল সেক্সিং মেল যাদের যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে হইতে পারে। ভার্টিক্যাল, এটা পরীক্ষা আসে, ভার্টিক্যালটা হয় কাদের ক্ষেত্রে? বি সি ডি, এই ক্ষেত্রে ভার্টিক্যাল মেইনলি বিটাই হয়, সিটার রেটটা খুবই খুবই কম। ক্রনিক ইনফেকশন, এটাও পরীক্ষায় খুব বেশি আসে, বি সি ডি। ওকে, আর ই। তাহলে আমাকে স্যার কোশ্চেন করছিলেন যে কোন একটা পেশেন্টের অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হয়েছে, তার হচ্ছে বি সি নেগেটিভ, এ আর ই করতে দেওয়ার গুরুত্ব কি? তো আমি বললাম যে স্যার ই হচ্ছে ফালমিনেন্ট লিভার ফেলিওর করতে পারে। তা বলেন ঠিক আছে, ওটা তো প্রেগনেন্টদের ক্ষেত্রে করে। আর গুরুত্ব কি? গুরুত্ব আরেকটা আছে, এই গুরুত্বটা হচ্ছে এটা যে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন ইটাও করতে পারে। সো সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ইডি ইনফেকশন হলে রোগীকে 6 মাস পরে আরেকটা ফলো আপ দেওয়া উচিত, বা রোগীকে বলা উচিত আপনার কোনো সমস্যা হইলে চলে আসেন, আর এই হইলে তো কিছুই না, রেস্ট নেবেন, ভালো হয়ে যাবে। ওকে, দ্যাট মিনস ক্রনিক ইনফেকশন কিন্তু অবশ্যই বি সি ডি পরীক্ষায় দিব, ই অপশনে থাকলে ই দিব না। তবে পরীক্ষায় যদি এসবিআই টা আসে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে কোনটা করতে পারে, যেটা ফিকোরাল রুটের মাধ্যমে স্প্লিট করার মাধ্যমে হতে পারে, তাহলে অ্যান্সার হবে হেপাটাইটিস ই। ওকে, ইও কিন্তু রেয়ারলি করতে পারে, এটা একটু মনে রাখবো ইমিউনো কম্প্রোমাইজের ক্ষেত্রে। ওকে, তার মানে একটা জিনিস সুন্দর করে খেয়াল করেন, ব্লাড, সালাইভা, সেক্সুয়াল, ভার্টিক্যাল সবগুলোর মধ্যে কিন্তু বি বি এতটা খারাপ। সি এর চেয়ে ইনফেক্টিভিটি রেট হচ্ছে 10% বেশি। ওকে, আচ্ছা, আর ভ্যাকসিন আছে কার কার? এ আর বি এর ভ্যাকসিন আছে, আর বি এর ভ্যাকসিন দিলে বিটার এগেইনস্ট প্রিভেনশন হয়ে যায়, তাই না? আচ্ছা, কমপ্লিকেশন অফ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, তাহলে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এর কমপ্লিকেশন গুলো একটু খেয়াল করব। এখন দেখেন যে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এর একটা পেশেন্ট আসলো, একটা ইয়াং পেশেন্ট, তার হচ্ছে জন্ডিস, ফিভার আছে, আপার অ্যাবডোমিনাল পেইন আছে, কিছুটা টেন্ডারনেস আছে অন পালপেশন রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে। ওকে, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যে কনফিউশনে পড়লাম, তার এলটি করা হলো, এলটিটা বেশি 100-র মতো, 120-এর মতো, আর এএলপিটা সেইটা হচ্ছে 800-র মতো। ওকে, তো এইটা আমাদের একটা কনফিউশন তৈরি করলো যে আমরা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস ধরে নিলাম, নরমালি ভাইরাল হেপাটাইটিসে কোনটা বাড়ার কথা, এএলটি না এএলপি? এএলপি ভাইয়া, অবশ্যই এএলপি, কিন্তু কিছু কিছু
ক্ষেত্রে এলপিটাও কিন্তু বাড়তে পারে। কাদের ক্ষেত্রে? হেপাটাইটিস এ ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে বাড়তে পারে। ওকে, তার মানে ওই পেশেন্টের ক্ষেত্রে খুব সম্ভবত হেপাটাইটিস এ হয়েছে। ওকে, বি সি এগুলা প্যানেল নেগেটিভ ছিল, এ আর ই করতে দিয়ে রোগী যেহেতু ইমপ্রুভিং ছিল বাসায় পাঠিয়ে দিচ্ছি আমরা। তো এটা এ এর জন্য হইতে পারে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া করতে পারে ওই যে বোন ম্যারো সাপ্রেশনের মাধ্যমে, আর এছাড়া ক্রনিক হইতেই পারে, আবার রিল্যাপসিং তো হইতেই পারে। ওকে, তাহলে এই কমপ্লিকেশনস গুলা পরীক্ষা অনেক সময় চলে আসে, এই কমপ্লিকেশনস গুলো একটু আমরা দেখবো। এরপরে আমরা চলে আসি হেপাটাইটিস এ। এ থেকে খুব বেশি কোশ্চেন আসে না, মেইনলি স্পিডটা হয় কিভাবে, ফিকোরাল রুটে হয় এটা আমরা জানবো। এটা ইনকিউবেশন পিরিয়ডটা কয়দিন এটা আমরা জানবো, যে 2 থেকে 3 সপ্তাহ। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রোগী তার রোগের লক্ষণ প্রকাশের আগে কিন্তু সে আরেকজনের মাধ্যমে ছড়াইতে পারে, মানে তার মাধ্যমে রোগ কিন্তু ছড়াইতে পারে। দেখেন, ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল এক্সক্রিট দ্য ভাইরাস ইন ফিসিস ফর অ্যাবাউট 2-3 উইকস বিফোর দ্য অনসেট অফ সিমটম। ওকে, এন্ড ফর ফার্দার 2 উইকস এন্ড সো অন। তার মানে কোন একটা পেশেন্ট হেপাটাইটিস এ ইনফেক্টেড হইছে, সে প্রোডার্মাল ফেজে আছে বা তার এখনো সিমটমই ডেভেলপ করে নাই, এরকম অবস্থাতেও কিন্তু তার ফিসিসের মাধ্যমে সে কিন্তু ভাইরাসটা ছড়াইতে পারে। ওকে, আপনারা বাইরে অনেকেই হচ্ছে যে ফুচকা চটপটি খাইতে পছন্দ করেন, অনেকের আবার আখের রস পছন্দ। এই আখের রস, ফুচকা চটপটি এগুলা কিন্তু এই হেপাটাইটিস এ আর ই এর একটা বড় সোর্স, এই কথাটা মনে রাখবেন। ওকে, আচ্ছা, এ অ্যাকিউট লিভার ফেলিওর কি করতে পারে? হ্যাঁ করতে পারে, খুব রেয়ার। আর এ তো যেটাকে দেখলাম যে কোলস্ট্যাটিক ফেজ এলপি করতে পারে। আর আমরা ডায়াগনোসিস করব কিভাবে? এনটি এইচএভি আইজিএমটা করব। কেন আইজিএম? কারণ একই অবস্থায় আইজিএমটাই বাড়বে, আর আইজিজিটা একবার পজিটিভ হলে একদম সারা জীবন এটা বেশি থাকতে পারে। ওকে, জাস্ট এই কয়েকটা কথা আমরা জানবো। এরপরে চলে আসি যেটা আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। ওকে, আচ্ছা, হেপাটাইটিস বি এর আর এর ক্ষেত্রে আরেকটা কথা, একটা স্টেম হিসেবে যে অ্যান্টিভাইরালের রোল আছে কিনা, অ্যান্টিভাইরালে কিন্তু কোনো রোল নাই, মেনলি রেস্টে থাকবে, প্রচুর পরিমাণ তরল খাবার খাবে। ওকে, আচ্ছা, হেপাটাইটিস বি। বি এর মধ্যে একদম টপ টু বটম পুরাটা একবার দুইবার হলেও ভালো করে পড়বেন, আমার দাগানো ছাড়াও। ওকে, আর দাগানো গুলা তো দেখতেই হবে ভালো করে। হেপাটাইটিস বি থেকেই পরীক্ষায় মেনলি কোয়েশ্চেনটা আসে। ওকে, আচ্ছা, তাহলে হেপাটাইটিস বি এর ক্ষেত্রে এটা ডেন পার্টিকেল নামক আগে একটা টার্ম ইউজ করা হইতো, এখন এই বইতে নতুন এডিশনে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা ইন্টারেস্টিং কথা মনে রাখবে যে বি ভাইরাসটা সরাসরি কিন্তু সেল ড্যামেজ করে না, ও ড্যামেজ করে কখন? এই যে এই কথাটাই ওরা বলতেছে যে ভাইরাস রেপ্লিকেটস অ্যাসেম্বলস উইদিন হেপাটোসাইট বাট নট ডিরেক্টলি সাইটোটক্সিক। হেপাটাইটিস বি ভাইরাসটা কিন্তু সেলের মধ্যে যে ঢুকে সেল নষ্ট করে ফেলবে এমন করে না। ওকে, রেদার ও যখন সেলের মধ্যে ঢুকে তখন সেলটাকে ড্যামেজ করার জন্য, ওর ভাইরাস গুলাকে মারার জন্য ইমিউন সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হয়, সেই ইমিউন সিস্টেম বা সাইটোটক্সিক টি সেলটা এসে ওই ভাইরাস কন্টেনিং সেলটাকে মানে হেপাটোসাইটটাকে ড্যামেজ করে ফেলে। তাহলে অ্যাকচুয়ালি যে এই লিভারের ড্যামেজটা হচ্ছে এটা ডিরেক্টলি হেপাটাইটিস বি দিয়ে হয় না, রেদার হেপাটাইটিস বি ঢুকার কারণে যে আমার বডির ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন হয়েছিল, সেই ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশনের কারণে সাইটোটক্সিক টি সেল দিয়ে হেপাটোসাইটটা ধ্বংস হয়ে যায়। এই কারণেই প্রথমে হেপাটাইটিস বি ইনফেকশন যখন হয়, যদিও ভাইরাস লোড অনেক বেশি থাকে, কিন্তু তখন কিন্তু লিভারের ড্যামেজ অত বেশি হয় না, কারণ তখনও আমার ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভেশন হয় নাই। এই কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে একটা ইজির কোশ্চেন কি, মোস্ট কমন কজ ক্রনিক লিভার ডিজিজ এন্ড হেপাটোসেলুলার কার্সিনোমা ওয়ার্ল্ড ওয়াইড অর ইন বাংলাদেশ? কোনটা? হেপাটাইটিস বি। ওকে, আচ্ছা, হেপাটাইটিস বি এর মোস্ট কমন মোড অফ ট্রান্সমিশন কোনটা? ভার্টিক্যাল ট্রান্সমিশন। ঠিক আছে, আমি একটা পেশেন্ট দেখছিলাম ফিমেল, তার হচ্ছে শুধু দুর্বল লাগে। ঠিক আছে, তার হচ্ছে মেইন কমপ্লেন দুর্বল লাগে। তো স্বাভাবিকভাবে ফিমেল দু এক জায়গায় দেখানোর পরে তারা কি করলো, মানে তারা হচ্ছে এনজাইটি নিউরোসিস টাইপের চিন্তা ভাবনা করে ট্রিটমেন্ট দিল কিছু। ওকে, ক্যালসিয়াম ট্যালসিয়াম দিয়ে রাখলো। তো আমার কাছে আসার পরে মনে হইলো যে আমি একটু মানে রুটিন টেস্ট করাই। তো রুটিন টেস্ট করানোর ক্ষেত্রে তার আমি দেখলাম যে এএলটিটা কিছুটা বেশি। ওকে, এএলটিটা হচ্ছে বা 80-90 এরকমের ছিল। তো তারে আমি এইচবিএস এজি করতে দিলাম।
তার আগের একটা জন্ডিসের হিস্ট্রি ছিল, তার এইচবিএসএজি পজিটিভ আসলো। ওকে, তো ইয়াং ফিমেল আনমেরিড, তার পজিটিভ আসলো। পজিটিভ আসার পরে পরে আস্তে আস্তে যে তাদের কথাবার্তা বলতে বলতে তার বোনদেরকেও আমি জিজ্ঞাসা করলাম, তার বাবা হচ্ছে লিভারের প্রবলেম হয়ে মারা গেছে। ওকে, আর মায়েরও খুব সম্ভবত টেস্ট করাইছে। এরপরে সবাইকে টেস্ট করাইতে বললাম। 5 জন ভাই বোন ছিলেন, এর মধ্যে আল্লাহর মাল একজন শুধুমাত্র হেপাটাইটিস বি এইচবিএসএজি নেগেটিভ, বাকি 4 জনই পজিটিভ। এর মধ্যে ওই যে মেয়েটার খারাপ লাগাটা বেশি, আর তার মাও পজিটিভ। তার মানে ভার্টিক্যাল ট্রান্সমিশনটা কিন্তু খুব বেশি হয়। এই যে 5 জনের 4 জনই দেখবেন এই হেপাটাইটিস বি, এটা কিন্তু একটা হচ্ছে মানে হিডেন থ্রেট আমাদের দেশে। যে কার যে পজিটিভ কেউ জানে না, একদম পুরা সুস্থ সে কি করবে, বিদেশে যাবে এই জন্য টেস্ট করতে, বা পুরা সুস্থ সে রক্ত দিতে গেছে, এতই সে সুস্থ যে সে রক্ত দিতে চাচ্ছে, সেখানে যা টেস্ট করছে এইচবিএসএজি পজিটিভ। তার মানে খুব কমন একটা প্রবলেম। আর এটা মেইনলি হচ্ছে যে তার এক্সপোজার হিস্ট্রি নাই, কোনো হিস্ট্রি নাই, তার ক্ষেত্রে এটা ভার্টিক্যাল ট্রান্সমিশন। সে রক্ত দেয় নাই, তার থ্রেট হিস্ট্রি নেই, কোনো এক্সপোজার হিস্ট্রি নেই, তার ক্ষেত্রে হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। ওকে, আচ্ছা, ওই মেয়ের সাথে আমি কথা বলতে বলতে জিজ্ঞাসা করতে করতে পার্সোনাল কিছু কথা জিজ্ঞাসা করলাম, যে তার বিয়ে শাদী হয় নাই, সেক্সুয়াল এক্সপোজার নাই, সে জীবনে কখনো ব্লাড দেয় নাই, কখনো সে শুয়ে ফুটায় নাই, সো তার ক্ষেত্রে কেন হবে। সো পরে বাকি যখন ভাই বোনদের করা হইলো, এক বোন বাদে সবার একেবারে পজিটিভ। দ্যাট মিনস ভার্টিক্যাল ট্রান্সমিশন এটা হচ্ছে 90%, 90 থেকে 95%, এতটা বেশি কমন। এই কথাটা মনে রাখবো যে ভার্টিক্যাল ট্রান্সমিশনটা খুব বেশি কমন। সো প্রেগনেন্ট লেডি আপনার কাছে আসছে, রুটিন টেস্টে অবশ্যই এইচবিএসএজি দিবেন। ঠিক আছে, এই কথাটা যাতে অবশ্যই আমাদের মনে থাকে। আচ্ছা, এখন নতুন ভাবে একটা কথা একটু ইউজ করে, একটা হচ্ছে ইনফেকশন আর একটা হচ্ছে হেপাটাইটিস। এই ইনফেকশন আর হেপাটাইটিস এর মধ্যে পার্থক্য কি, এই কথাটা একটু মনে রাখবো। যে যখন লিভারে ইনফ্লামেশন হওয়া শুরু হবে, আমি ইনফ্লামেশন বুঝবো কিভাবে, এএলটির পরিমাণ বাড়তে থাকবে, তখন এটাকে আমরা বলবো হেপাটাইটিস। আর যদি এইচবিএসএজি পজিটিভ থাকে কিন্তু লিভারে ইনজুরি না থাকে, তার মানে এএলটিটা ওরকমের বেশি না, আমি লিভারে বায়োপসি করে দেখলাম সেখানে ইনফ্লামেশনও অত বেশি না, তখন আমি কোন টার্মটা ইউজ করব, তখন আমি ইউজ করবো হচ্ছে ইনফেকশন। ভাইয়া তাহলে স্ক্রিনটা ব্লার দেখাচ্ছে না, এখন ঠিক আছে ভাই। ঠিক হয়ে গেছে? জি ভাই। না ভাইয়া আমাদের সৃষ্টি করছে না। আচ্ছা, আপনি একটু লগ আউট হয়ে আবার লগ করেন, তাহলে এটা আমাদেরও আমারও ঝাপসা। দেখা ঠিক যাচ্ছে আছে। না, স্ক্রিনে প্রবলেম। এখন ঠিক মতো এখন ঠিক আছে ভাইয়া, এখন এখন ঠিক আছে। ঠিক আছে। রিস্ক ফ্যাক্টর ফর অ্যাকুইজিশন অফ হেপাটাইটিস বি ইনফেকশন, তাহলে মেইনলি হচ্ছে ভার্টিক্যালে এখানে লিখে রাখেন 90 থেকে 95%। তাহলে পরীক্ষা একটা কোশ্চেন আসে। জি হেপাটাইটিস আর ইনফেকশন, ওইটা আর একবার যদি বলতেন। আচ্ছা, ইনফেকশন আর হেপাটাইটিস। আইটিস মানে কি, ইনফেকশন, যেখানে ইনফ্লামেশন থাকবে তার মানে লিভারের ক্ষতি হবে। আর ইনফ্লামেশন হবে, হেপাটাইটিস যে হইছে আমি বুঝবো কিভাবে, সেই ক্ষেত্রে এএলটির পরিমাণ থাকবে বেশি। তো ভাই একটা কোশ্চেন ছিল, ইনফেকশন আর ইনফ্লামেশন তো সেম, মানে বলা চলে সেম না? হ্যাঁ, এটা সেম, কিন্তু এই টার্মটা নতুন করে বলা হয়েছে এটা বোঝানোর জন্য যে সে এইচবিএসএজি ইনফেক্টেড। ইনফেকশন আর ইনফ্লামেশন কিন্তু আমরা যদিও বলার ক্ষেত্রে সেম ভাবে বলি, কিন্তু ইনফেকশন বলতে কিন্তু ইনফ্লামেশন বুঝায় না। ইনফেকশন বলতে বুঝায় যে কোনো একটা ফরেন পার্টিকেল আপনার বডিতে আইসা যদি রেপ্লিকেট করে সেটাকে ইনফেকশন বুঝায়। আর ইনফ্লামেশন মানে কি, ইনফ্লামেশনের যখন সাইন সিমটম গুলা ডেভেলপ করবে ওইটাকে বলা হয় ইনফ্লামেশন। তাহলে ইনফেকশন বলতে আপনার শরীরে ভাইরাসটা আছে এইচবিএসএজি পজিটিভ, কিন্তু লিভারের ক্ষতি হয়নি, মানে এএলটিটা তখনও নরমাল। আর আপনি যদি দেখেন যে এইচবিএসএজি পজিটিভ সাথে এএলটিটাও বেশি, লিভারে বায়োপসি করলে লিভারের সেলগুলো দেখলেন যে ইনফ্লামেশন আছে, তখন ওটাকে আমরা বলবো হেপাটাইটিস। সামনে একটা বক্স পাবো, সেখানে আবার এটা নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, সেরোলজি, এই সেরোলজিটা খুব ভালো করে একদম প্রত্যেকটা জিনিস পড়বেন। ঠিক আছে, সেরোলজির হেপাটাইটিস বি সি ডি। এখন সেরোলজি রিলেটেড কিছু কথা আমি একটু বলে দেই।
যে সেরোলজি আমাদের বুঝতে হলে একদম বেসিক কিছু কথা জানতে হবে, যে এইটা একটা হেপাটাইটিস বি ভাইরাস, এটার একেবারে বাইরের দিকে কিছু গ্লাইকোপ্রোটিন থাকে যেটাকে বলা হয় সারফেস এন্টিজেন, যেটা হচ্ছে এইচবিএস এজি। তাহলে একদম বাইরের দিকে থাকে কে? এইচবিএস এজি। একদম প্রথমে ফার্স্ট অ্যাপিয়ার করে ব্লাডে কোনটা? এইচবিএস এজি। ওকে, আচ্ছা, এই এইচবিএস এজিটাই আমরা মনে রাখবো যে এইটাই সিমটম করে, এইটাই প্রবলেম তৈরি করে। ওকে, আর ভ্যাকসিন যে দেই, ভ্যাকসিন যে ভ্যাকসিনটা থাকে, এই ভ্যাকসিনের মধ্যে অ্যাকচুয়ালি কোন উপাদানটা দেওয়া হয়? এইচবিএস এজি, এই উপাদানটা দেওয়া হয়। তাহলে এইচবিএস এজি বা সারফেস অ্যান্টিজেন সম্পর্কে আমরা এই কথাটা বুঝলাম। এইচবিএস এজি যদি 6 মাসের নিচে পজিটিভ থাকে, দেখা যায় যে কারোর যদি 3-4 মাস পরে নেগেটিভ হয়ে যায়, তাহলে সাধারণত সে আমরা বলি অ্যাকিউট ইনফেকশন। কিন্তু কারো যদি 6 মাসের চেয়ে বেশি পজিটিভ থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রনিক ইনফেকশন। ওকে, আচ্ছা, এখন এইচবিএস এজি যদি বডিতে থাকে, বডি একটা ইমিউন রেসপন্স দিবে। তাহলে এইচবিএস এজির প্রতি আমার বডি ইমিউন রেসপন্স দিয়ে তৈরি করবে অ্যান্টিবডি, যেটার নাম হচ্ছে এন্টি এইচবিএস। ওকে, এই এন্টি এইচবিএসটা আমরা মনে রাখবো যে এইটা যেহেতু এইচবিএস এজিটা যেহেতু প্রবলেম তৈরি করে, সমস্যা তৈরি করে, সিমটম তৈরি করে, এন্টি এইচবিএস তৈরি হওয়া মানে কি? প্রবলেম সলভ। তার মানে পেশেন্ট কিউরের দিকে চলে যাচ্ছে। তাহলে যেহেতু ভ্যাকসিনে এইচবিএস এজি থাকে, তাহলে ভ্যাকসিন দিলে আমার বডিতে তৈরি হবে কি? এন্টি এইচবিএস। ওকে, আচ্ছা, কোন একটা পেশেন্ট ইনফেকশন হয়ে ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাওয়া মানে কি? আমার বডি যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি তৈরি করে এই এইচবিএস এজি গুলাকে ড্যামেজ করে, ভাইরাস গুলাকে নষ্ট করে দিছে। সো কোন একটা পেশেন্ট আগে ইনফেকশন ছিল, এখন ভালো হয়ে গেছে, রিজলভ ইনফেকশন বা পোস্ট ইনফেকশন যদি বলি, তার ক্ষেত্রে কোনটা পজিটিভ পাওয়া যাবে? অ্যান্টিবডিটা। এনটিএইচবিএস এটা। এরপরে চলে আসি সেকেন্ড এন্টিজেন, সেটা হচ্ছে ই এন্টিজেন, এইচবি ই এন্টিজেন বা এনভেলপ এন্টিজেন। এই ই এন্টিজেনটা অ্যাকচুয়ালি কোর এন্টিজেনের একটা সাবস্ট্রাক্ট পার্ট। ওকে, কোর। ভাই সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ডটা শোনা যাচ্ছে না ভাইয়া সাউন্ড ইলেকট্রিসিটি নাই। ভাইয়া সাউন্ডটা শোনা যাচ্ছে না ভাইয়া। বাকিরা কিছু শুনতে পাচ্ছেন? না সম্ভবত ইলেকট্রিসিটির সমস্যা হতে পারে। আমার আর নেই আগে না পুলিশ পড়াটা রাখেছিলাম, ভালো লাগতো আগে বাসায় রান্না করবো, বাসায় যাবো রান্না করবো, খাই কিন্তু মুরগি ধর আমি খালি মলাই গেলে
ভাই একটু মিউট করে নেন। ভাই আপনারা কি শুনতেছেন? না, শুনতে পাচ্ছি না। মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে, আর কানেকশন যাবে লস হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা কোশ্চেন করি, রংপুর থেকে কেউ কি আছেন এখানে? জি, আমি আছি।
আচ্ছা, হ্যালো ভাইয়া, আপনারা আপনি কি কথা শুনতে পাচ্ছেন? আসলে বুঝতে পারছি না। না ভাই, মনে হয় ক্লাস অনেকক্ষণ থেকে তো বন্ধ হয়ে গেছে, ডিসকন্টিনিউ করবে নাকি? আচ্ছা, ভাইয়া তো নাই তাহলে তো ক্লাসে। নাজমুল আলম নামের একজন ভাই মনে হয় এখন হোস্ট, উনি কি ভাইয়ের সাথে কথা হয়েছে নাকি? এখন হোস্ট কে নাজমুল ভাই, ওনাকে নক করি তাহলে। উনি তো মনে হয় আসেন লাইনে, দেখা যাচ্ছে ওনাকে হোস্ট। তো কি হোস্ট হয়ে গেলে কেন? ভাইয়া নাজমুল কি শুনতে পাচ্ছেন ভাইয়া? সিনাপস একাডেমি হোস্ট হইল আমাদের। সিনাপস থেকে কেউ একজন মনে হয় জয়েন করলেন। জি, আসসালামু আলাইকুম। জি, স্যারের একটু সমস্যার জন্য স্যার জয়েন করতে পারতেছেন না। স্যার ট্রাই করতেছেন, জয়েন করলেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।
জি আসসালামু আলাইকুম। স্যার অনেক চেষ্টা করে জয়েন করতে পারতেছেন না, আজকে সম্ভব হবে না, আমরা হয়তো শনিবারে বাকি অংশটুকু দিব ইনশাআল্লাহ। আর আপনাদের সময় জানানো হবে, আমরা SMS এবং পোস্ট করে জানাবো আপনাদের। ধন্যবাদ। থ্যাংক ইউ।